বরাবরের মতো প্রতি শনিবার লাইভে আসি, আজকেও চলে আসছি। তো এখন কি নিয়ে কথা বলা যায়? শুরুটা হচ্ছে কি সবচাইতে কঠিনতম মনে হয় আমার কাছে, এই জন্য মনে হয় কারণ শুরুটা শুরু হয়ে গেলে তারপর তো মানুষ প্রশ্ন করে, প্রশ্নের উত্তর দেওয়া যায়, বাট শুরুটা অনেকটা হয় না যে রচনা যখন লিখি, রচনাতে কি হয়, রচনা যে ইয়েটা মুখবন্ধটা, তারপরে মিডলে ধরো গরুর উপরে রচনা হলেও শুরুটা কিন্তু হয় সেটা আস্তে আস্তে ইলাবোরেটলি আমরা গরু সম্পর্কে বলতে থাকি, ওরকম আর কি। তো ঠিক তেমনি গরু ঘাস খাই দিয়ে আর কি শুরু করতে হয়, ঠিক তেমনি আমিও বলছি যে আমি কথা বলি, কি কথা বলি, হাল চড়ানোর কথা বলি। হাল চড়ানো কি সবাই জানি, তার চেয়ে বরং আজকে একটু নতুন ধরনের কিছু বলি। যেমন ধরো এই কয়েকদিন আগে আমার একটা পোস্ট গিয়েছিল, পোস্টটা ছিল যে পূর্ণিমার সময় চাঁদের আলো যত না শক্তিশালী, তার চেয়ে ঘুটঘুটে অমাবস্যা, মানে চারিদিক যখন অন্ধকার, একটা মাটির পিদিমের যে আলো, সেই আলোটা অনেক বেশি শক্তিশালী। পূর্ণিমার চাঁদের চাইতেও মাটির প্রদীপ অন্ধকারে শক্তি। এটা মানে কি? আবার অনেক বোদ্ধারা আছে আমাদের, তো আমার হালছড়ানোর পেয়েছে যে বোদ্ধারা আবার আমাকে বলেছে, না চাঁদের আলো হচ্ছে অরিজিনাল আলো, ঘরে বসে থাকলে কি করে দেখবে, মাটির প্রদীপ বলে না যাই বলেন, এগুলো তো কৃত্রিম আলো, ইয়ে কৃত্রিম আলো নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে, এরকম অনেক কথা। তো আমি হাসছি। আমি যখন কোনো কিছু লিখি সবাইকে বলছি না, কোনো গর্ব করে নয়, কোনো গর্ব করে না, ডেফিনেটলি আমি বিশ্বাস করি মানুষের গর্ব করার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা যে ক্ষমতা আমাদের দিয়েছেন সেই ক্ষমতার বলে আমরা কথা বলি। গর্ব করলে আল্লাহ করবেন যে হ্যাঁ আমার এই বান্দাটাও গুছিয়ে বলতে পারছে, বাট আমরা গর্ব করার কিছু নাই। সো অ্যাজ এ হিউম্যান বিইং আমি গর্ব করছি না, বাট একটুকু বলছি যে কিছুটা হলেও যখন লিখি বুঝে শুনেই লিখি, না বুঝে লিখি না। এই কথাটার মানে কি? এখানে কিন্তু চাঁদের আলো বা প্রদীপ এটা মুখ্য নয়, এখানে মুখ্য হচ্ছে আলোকিত জায়গা, ঘুটঘুটে অন্ধকার। অর্থাৎ এখানে ঘুটঘুটে অন্ধকার বলতে আমি সমস্যা বুঝিয়েছি। যখন আলো থাকে চারিদিক, তখন অর্থাৎ যখন আমাদের জীবন সমস্যাহীন থাকে, আমাদের চারিদিকে জীবনে উচ্ছলতায় আমরা মানে লাফালাফি করতে থাকি, তখন কিন্তু আমি বুঝাতে চেয়েছি, তখন আমাদের জন্য একটা বেসিক আলোর অত প্রয়োজন হয় না, কারণ আমাদের জীবনটাই আলোকিত থাকে, অর্থাৎ সমস্যাহীন থাকে। বেসিক্যালি সমস্যা বলতে এখানে আমি কিন্তু বিশাল বড় সমস্যা বলছি, এখন দাঁতে ব্যথাটাকে কিন্তু আমি সমস্যা বলছি না, জীবনের ক্ষেত্রে বড় বড় সমস্যার কথা বলছি। ঘুটঘুটে অন্ধকার বলতে আমি কি বুঝিয়েছি? এই যেমন ধরো এখনকার অবস্থায়, এখন তো আমরা অবশ্যা যেমন করতেছি, তাই না? সো এই যে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা মিটি মিটি আলো বলতে বলছি। যেমন এখন যদি আমরা শুনি, শুধু একটি লাইন শুনি, করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, এর চেয়ে বড় আলোকিত জিনিস আর কিছু হবে না। এই একটি লাইন আমাদের জীবন পাল্টাই দিতে পারে। কিংবা আমরা যদি শুনি বাংলাদেশ পিক থেকে নামা শুরু করছে, এক লাইন আমাদের অন্ধকারকে উড়াই নিয়ে চলে যাবে, বিশাল কিছু লাগবে না। এই জিনিসটাই কিন্তু আমি আমার কথায় বুঝাইতে চাইছি যে সমস্যার সময় একটি আশার কথা, একটি একটি ছোট্ট একটি বাক্য আমাদেরকে অনেক বেশি সাহসী করে তোলে। এখানে সাত প্রদীপ, হারিকেন, বিজলি বাতি, টর্চ এটা মুখ্য নয়। এখন আমার কথা যখন কেউ কিছু বলো না, একটু বুঝা বইলো, তোমাদের সবার জন্য বলতেছি, একটু বুঝা বলবা। যেই মানুষটার যে ভুল ধরতে পারলাম বলে নিজেকে একটা প্যাটিং করতেছি, প্যাটিংটাকে আদৌ ঠিক হচ্ছে? আমার কিন্তু কোনো রাগ নাই এইসব ব্যাপারে, কারণ আমি তখন হাসি এই কথা ভেবে যে কতটা অজ্ঞানতার অন্ধকারে আছে। কিন্তু তুমি তো দুঃখ পাও। হ্যাঁ, দুঃখ পাই। আচ্ছা নাহলে এত সত্য কথাটা বললে কেন? হ্যাঁ, দুঃখ পাই এই ভেবে যে একটা মানুষের ভুল ধরতে আমরা কত সহজে ঝাঁপিয়ে পড়ি। একটা মানুষ 6টা বছর, প্রায় 7 বছর চলছে, এই যে কথাগুলো বলছে, এই যে বিষয়গুলো বলছে, এটা কি না বুঝেই বলছে, না জেনেই বলছে? আগে একটু উপলব্ধি করি না? হ্যাঁ, আবার অনেকে আছে এই কথার মর্ম বুঝে আমার চেয়ে তো সুন্দরভাবে বুঝিয়েছে। একজন ছেলে, আমি এই মুহূর্তে তার নাম মনে করতে পারছি না, এত সুন্দর করে ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে বুঝিয়েছে যে আই ফেল ভেরি গুড, আলহামদুলিল্লাহ দেয়ার আর সাম পিপল, এই প্রজন্মকে কিছুটা হলেও বাতি দেখাতে পারছি। টিমটিমে প্রদীপ তো আমি নিজেও, ওই টিমটিমে দিয়েও অ্যাটলিস্ট কিছুটা হলেও এই যে আলোটা দেখাতে পারছি, এটাই অনেক বড় শকর। তো এই ফিল থেকে আমি বলবো যেটা, যে আমাদের এই অমাবস্যার সময় এতটুকু আশার আলো যদি আমরা মানুষের মধ্যে জাগাতে পারি, এতটুকু যদি প্রদীপের আলো দিতে পারি, সেটাও কিন্তু অনেক বড় পাওয়া। এটা আমরা সবাই চেষ্টা করব, যে যার যে অবস্থানে আছি,
কারণ এটা কিন্তু প্রায় আজকে 4 মাস হতে যাচ্ছে না, মনে হচ্ছে আমিও তো মানুষ, আমিও যে মাঝে মাঝে একটু আপসেট হচ্ছে না তা নয়, কারণ হতেই হবে, কারণ যত দিন যাচ্ছে আমাদের কিন্তু আমরা অনিশ্চয়তায় পড়ে যাচ্ছি, আমাদের কিন্তু আর যাই হোক খেয়ে পড়ে চলতে হবে কিন্তু। এবং কিছু কিছু জিনিস আছে, আহার বস্ত্র বাসস্থান, এগুলোর দায়িত্ব থেকে তো আমরা অস্বীকার করতে পারবো না। এগুলো যত দিন যাচ্ছে আমরা কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছি। কজন জমা টাকায় বসে খায় বলো, বা কয়টা ব্যবসা এখন হরহরিয়ে চলছে, কয়টা চাকরি এখন নিশ্চিত আছে, আর চাকরিহীন মানুষ বা যারা খেটে খাওয়া মানুষ তাদের তো আমি বলবো দুর্দশার অন্ত নেই, শেষ হয়ে যাওয়ার অবস্থানে আছে। তো এরকম অবস্থানের মধ্যে না কেউ যদি বলে যে না আমি খুব ভালো আছি, খুব জোশে চলতেছি, এটা টোটালি হয় সে পাগল, না হলে সে মিথ্যেবাদী। এটা হতে পারে না। আমিও নেই, আমিও 100% খুব জোশ শব্দটা কখনোই বলবো না, আমিও ওরভাবেই টেন্সে আছি, কারণ আমারও দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো তো আমাকেও পালন করতে হবে। তবে হ্যাঁ, আমার বিশ্বাস আছে রাব্বুল আলামিনের উপর, যে উনি যেরকম আমাদের এই সমস্যা দিয়েছেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি, তোমাদেরকেও বলছি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো যে এটা থেকে আমরা বেরিয়ে আসবোই। এবং এই বেরিয়ে আসার সময়টুকু, এই যে ইন্টারিম পিরিয়ডটা খুব টাফ হয়ে যাচ্ছে, হ্যাঁ যত দিন যাচ্ছে মনে হচ্ছে আর পারবো না আর পারবো না, কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা যত কঠিন হয়, হ্যাঁ সেই পরীক্ষায় দেখা যায় যে পাশের হারও কিন্তু তত কম হয়, হ্যাঁ এবং কিন্তু যারা পাশ করে যায় তারা কিন্তু অনেক বেশি সাফল্যের মুখ দেখতে পায়। আমি কিন্তু কথাগুলো কোত্থেকে বলি আমি জানি না, অটোমেটিক বলছি কিন্তু, আমি হেসে হেসে বলি, কিন্তু আমার প্রত্যেকটি কথা প্রত্যেকটি লাইনের কিন্তু একটি করে মিনিং আছে। একটু তোমাদের কাছে আমার অনুরোধ, এই লাইনগুলোকে উপলব্ধি করো, বক্ষে ধারণ করো। দ্যাটস ইট। ইয়েস নাইলা, কিছু বলবে? গতবারে কয়েকটি কোশ্চেন ছিল। ও হ্যাঁ 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 হ্যাঁ, অনেকে তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমাদের সাথে জয়েন করছেন যারা। হ্যাঁ তো প্রথমে গতবারের একটা কোশ্চেন দিয়ে শুরু করি। সৃজনী আলম বলছেন, দিন দিন গৃহবধূ নির্যাতন বেড়েই চলেছে, এই সমস্যার সমাধানের জন্য সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের আওয়াজ তোলা দরকার নয় কি? নির্যাতনকারীদের সামাজিকভাবে বয়কট করে প্রতিবাদ করা কি যায় ম্যাডাম? আচ্ছা, আমি যেটা তুমি বলেছো, হ্যাঁ সৃজনী গৃহবধূ দিন দিন বাচ্চা, আমি বলবো যে শব্দটা গৃহবধূর মধ্যে না দিয়ে আমরা যদি এভাবে বলি যে দিনকে দিন আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স বাড়ছে। হ্যাঁ, মেয়েরা নির্যাতিত যেরকম হচ্ছে, পুরুষ কি হচ্ছে না? পুরুষদেরকে সব পুরুষরা একদম খালি পুরুষরাই নির্যাতন করছে, আমি অবশ্যই এই কথাটা একমত নই। আমার মতে হচ্ছে স্বামী স্ত্রী বলবো, গৃহবধূর কথাটা তুমি যেটা বলছো, গৃহবধূর নির্যাতনের মাত্রা হয়তো বা বাড়ছে যেরকম, যেটা সত্য, তার সাথে সাথে দাম্পত্য ভায়োলেন্সও বেড়ে গেছে, তার ফলে বাচ্চাদের উপরেও কিন্তু এটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তো এই সব কিছুই হচ্ছে মেইন রিজনটা কি? মেইন রিজনটাই হচ্ছে অনিশ্চিত জীবন। অনিশ্চিত জীবন, সামনে কি দাঁড়াবে, সামনে কি আসতেছে, নোবডি নোজ। এখন গৃহবধূ নির্যাতনটা অতিরিক্ত বেড়ে যাওয়ার দুটো কারণ আমার কাছে, এটা আমি টোটালি আমার ব্যক্তিগত অভিমত থেকে বলছি, যে যেহেতু পুরুষদেরকে রোজগার করতে হয়, ব্রেড আর্নার, বেশিরভাগ পুরুষ কিন্তু এই মুহূর্তে অনেক ডিস্টার্ব, কারণ বাড়ি ভাড়া মাস শেষে কোত্থেকে আসবে, সন্তানের পড়াশোনা, অনেকের স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে এবং মানে দিতে পারবে না আর কি, ছাড়িয়ে নিতে হবে। এখন তো বন্ধ, কিন্তু সামনেও পড়ানোর মতো এবিলিটি নেই। তারপরে দেখা যাচ্ছে যে চাকরি, যারা প্রাইভেট চাকরি করছে, প্রাইভেট চাকরির ক্ষেত্রেও কেউ হয়তো অনেকেই চাকরি হারিয়েছে, আবার যাদের চাকরি আছে তারাও দেখা যাচ্ছে যে সেভাবে বেতনও পাচ্ছে না। সব কিছু মিলিয়ে কিন্তু একটা পুরুষের উপর বোঝাটা অনেক বেশি আসছে। হ্যাঁ নারীর আসছে, কিন্তু নারীরটা কিসের বোঝা? নারীর হচ্ছে কি দাম্পত্যের মধ্যে একটা অসুস্থতার বোঝা। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, পুরুষদের এবং নারীর উভয় পক্ষকেই বলবো, দুজনেরকে মানে হতে হবে, একটু ধৈর্যধারী হতে হবে। কারণ মনে রাখতে হবে যে এই যে একটা মহিলা যখন হয়তো বা বলছে যা চাল নাই আটা নেই অমুক, এখন পুরুষটার ক্ষোভ, অক্ষমতার ক্ষোভটা গিয়ে আমরা ক্ষোভের ডাস্টবিন করছি নিরীহ স্ত্রীটার উপর, তখন ঝাঁপিয়ে পড়ে তার সমস্ত রাগটাকে সে ক্ষোভের ডাস্টবিন হিসেবে ইউজ করছে। এখন স্ত্রীটার ক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে হাজব্যান্ডের সঙ্গে একটু তার অক্ষমতাকে নিয়ে খোঁচাখুচি করা, একটু যদি মানিয়ে নেওয়া যায়, চালিয়ে নেওয়া যায়, একটু যদি
সহমর্মিতা বোধ নিয়ে যে হ্যাঁ আমি বুঝি তুমি অনেক বড় প্রেশারে আছো, কিন্তু কি করব বলো, সংসারটা তো চালাতে হবে, হ্যাঁ একটু হলেও তো বাচ্চাদেরকে একটু হলেও তো দুবেলা খাবারটা তো কনফার্ম করতে হবে। এরকম ভাবে ওয়াইফটা যদি সহমর্মিতায় আসে অনেকখানি কিন্তু এটা থেকে বেরিয়ে আসা যাবে। শুধু ওয়াইফ স্বামী শুধু না, ওদের নিজেদের মনে রাখতে হবে বাচ্চাদের উপরেও কিন্তু এই ভায়োলেন্সটার জের এসে পড়ছে। বাচ্চাটা হয়তো এমনি দৌড়াদৌড়ি করছে, রাগের মাঝে টাস করে দুইটা থাপ্পড় যা এত হইচি করিস, কিন্তু আসলে ওর তো কোনো কারণ নেই। একটা ছোট বাচ্চা কিন্তু একটা নর্মাল লাইফ থেকে পুরোপুরি বঞ্চিত হয়ে গেছে। আমি আমার একদম ছোট নাতনিটার কথা বলি, ওর বয়স হচ্ছে 3 ইয়ার্স। হ্যাঁ, ও ওর জন্য আমার খুব কষ্ট হয় যখন আমি ওর সঙ্গে ভিডিওতে কথা বলি, আমাদের অনেকদিন দেখা হয় না, তো ও না মোয়া বাসা যাবো 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 বলে কাঁদতে থাকে, ওকে জোর করে মোবাইল মানে ভিডিওর থেকে সরিয়ে ফেলা হয়। ও তো বোঝে না ও কারণ আমার বাসাটা ওদের জন্য, আমার নাতনিদের জন্য একটা চিড়িয়াখানার মতো। এখানে তারা অসম্ভব স্বাধীনতা ভোগ করে, গাছপালা সবকিছু মিলে স্বপ্নপুরীর মতো। তো সেখানে না ও বড় দুটো তাও একটু বোঝে, যদিও ওরাও ছোট ছোট, বাট স্টিল একটু হলে বোঝে। কিন্তু এটা তো একদম একদম বাচ্চা, ও তো বোঝে না, ও কাঁদতে থাকে চিৎকার দিয়ে দিয়ে যে আমার কাছে আসবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো বুঝতে হবে যে ওরা তো শিশু, হ্যাঁ ওরা বোঝে না। এখন আমাদের রাগটা যেন ওদের উপরে না যায়। ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু এটাও একটা বড় অংশ যে শিশু নির্যাতনও বাড়ছে। শুধু গৃহবধূ শব্দতে যাব না, আমি তো বললাম পরিবারের সবার মধ্যে একটা ক্ষোভ কাজ করছে এবং দিনকে দিন এটা বাড়ছে। স্ত্রীরা একটু নির্যাতিত হার বেশি হচ্ছে। তো এখানে আওয়াজ তোলার ব্যাপারটা যেটা বলেছো, আমি একটা কথা বলি, আমি আওয়াজ তুললাম তুমি আওয়াজ তুললাম কি হবে? যে পরিবারের বধূটা নির্যাতিত হচ্ছে সেই পরিবারের কজন আওয়াজ তুলবে? আগে তো তাদের এগিয়ে আসতে হবে, নয় কি? কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আগে মনে রেখো। হ্যাঁ, যে পরিবারে বধূটা নির্যাতিত হচ্ছে সেই পরিবারের অন্যান্য সদস্যরা, সেটা স্বামীর হতে পারে, সেটা মেয়েটার হতে পারে, তাদেরকে আগে আওয়াজ তুলতে হবে। আমরা কিন্তু উপযাচক হয়ে অন্যের বাড়িতে গিয়ে বলতে পারি না কিন্তু, হ্যাঁ হ্যাঁ আপনারা এটা কি করতেছেন এই করতেছেন এই এটা করা যায় না, এটা হয় না। তারা তখন উল্টা বলবে আমরা কি আপনাকে ডেকেছিলাম যে আপনি আসছেন? আপনারা তো আপনাকে বলি নাই। ইভেন নিজের থেকে না বললে আমরা এগোতেও পারি না। হ্যাঁ আমরা জানছি, কিন্তু জানলেই হবে না, শুধু জানলে হবে না, সমস্ত সাক্ষ্য প্রমাণ সবকিছুর আগে পরিবারকে প্রতিবাদ করতে হবে যে স্টপ ইট, স্টপ দিস ভায়োলেন্স। আমার বোনকে ভায়োলেন্স থেকে আমি ভালো রাখতে চাই, আমার ভাবিকে আমি ভায়োলেন্স থেকে ভালো রাখতে চাই, আমার আমার পুত্রবধূকে আমি রাখতে চাই, আমার মেয়েকে রাখতে চাই। এই জিনিসটা সবার আগে আসতে হবে। হ্যাঁ, সেই আওয়াজটা আমার আসলে হবে না, সেই আওয়াজটা পরিবার থেকে আসতে হবে। পরিবার যখন আওয়াজ তুলবে, পরিবার একটা পরিবার দুটো পরিবার 10টা পরিবার নিয়েই কিন্তু একটি সমাজ, তখনই কিন্তু সমাজ আওয়াজ তুলতে পারবে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমার কাছে মনে হয় ফাউন্ডেশনটা হচ্ছে পরিবার। সেই পরিবার যখন বলবে ডেফিনেটলি তার পাশে আমরা দাঁড়াবো, ডেফিনেটলি আমরাও তখন এটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। বাট এমনিতে যদি হাজারো চিল্লাচিল্লি করি কোনো কিছুই হবে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরিবারের ওরা বলে মুখ বুজে সহ্য করে নাও, বা বলে কই কিছুই তো হয় না, বহু রকমের ঘটনা ঘটে। যে জন্য পরিবারের থেকেই তো বধূটা আসছে, আমি এখন বধূটাকে নিয়েই বলছি, তাহলে বধূটার পরিবারকে তার পাশে আগে দাঁড়িয়ে আওয়াজ তুলতে হবে। দেন কামস আস, দ্যাটস ইট। ইয়েস, পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, মাসফিয়া সোনম বলছেন, হ্যাঁ। বর্তমানে আমি অল্পতেই অনেক রাগ করে ফেলছি, নরমাল বিষয়ে নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি কি করব? মাসফিয়া, এখন প্রথম কথা হচ্ছে যে তোমার কি বর্তমানে, তার মানে আগে ছিল না, তাহলে প্রথম কথাই হচ্ছে বর্তমানে তো আমরা সবাই প্লাস মাইনাস কন্ট্রোল হারাই ফেলতেছি। আমি তো আজকে সকালবেলায় বোধহয় কি একটা নিয়ে বলতেছিলাম যে আর পারা যায় না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির জন্য যদি হয়ে থাকে, কিন্তু সেটা যদি অতিরিক্ত হয়ে থাকে, সেটা আগে জানতে হবে যে এই পরিস্থিতির জন্য তোমার কি সমস্যা, মানে তোমার চাকরির ব্যাপারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ফ্যামিলি ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ফিনান্সিয়াল হ্যাঁ আর্থিক সমস্যা হচ্ছে কিনা, এইসব কিছুর প্রভাবে কিন্তু হতে পারে, নাম্বার 1। নাম্বার 2, তোমার হরমোনাল কোনো সমস্যা আছে কিনা। অনেক সময় হরমোনাল, তোমার বয়সটা যেহেতু লেখনি, হরমোনাল সমস্যার কারণে অনেক সময় হতে পারে, অথবা তুমি প্রেগনেন্ট কিনা। কারণ মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে এবং বাচ্চা হওয়ার পর, বাচ্চার বয়স 3 বছর পর্যন্ত মেয়েরা কিন্তু একটা হরমোনাল ইমব্যালেন্সে সাফার করে। সো এই তিনটার একটার মধ্যে তুমি পড়ো কিনা সেটা আগে দেখতে হবে। সো প্রথমটায় যদি বর্তমান পরিস্থিতির জন্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে নিজেকে তোমাকে বোঝাতে হবে যে একা তুমি নাও, পুরো বিশ্ব এই সমস্যার মধ্যে আছে। তোমারটা তোমার চোখে যেরকম বেশি, আমারটাও আমার চোখে কিন্তু অনেক বেশি। তাই প্রত্যেকটা মানুষ যদি এটার সঙ্গে খাপ খাইয়ে
যাওয়ার জন্য যুদ্ধে নামতে পারে, তুমি কেন বদ যাবা? নিজেকেও যোদ্ধা হিসেবে এগোতে হবে, নাম্বার 1। এবং ডেফিনেটলি নামাজটা 5 ওয়াক্ত ঠিক মতো পড়বে। নামাজ কিন্তু অনেক হিল করে, হ্যাঁ, ইটস এ বিগ হিলার। হ্যাঁ, যখনই তুমি নামাজে বসবে, যখনই তুমি 2 হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবে, হ্যাঁ, তুমি দেখবা তোমার ভেতরটা এমনিই ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমার মনে হচ্ছে যে আসলেই তো তাই, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদের এটা থেকে বের করবেন। এই সাহসটা তখন তোমার ভিতর আসবে, তুমি অটোমেটিকলি কুল ডাউন হতে পারবা, এটা একটা। অথবা যেই যে কারণে তুমি রাখছো, সেই কারণগুলো, যেহেতু তুমি মনে করছো তুমি অতিরিক্ত রাখছো, অতিরিক্ত রাগ যে কারণগুলোর জন্য হচ্ছে, সেই কারণগুলো তুমি নোট ডাউন করো এবং পরবর্তীতে ওখানে তুমি লেখো। এটা আমি জাস্ট একটা টোটকা, এটা আরো সুন্দরভাবে হাউ টু কন্ট্রোল ইউর অ্যাঙ্গার দিয়ে যদি রাগ কন্ট্রোল করার উপায়কে দিলে ইউটিউবে অনেক সাইকোথেরাপিস্টরাও বলেন। আর আমারটা হচ্ছে, টোটকাটা হচ্ছে যে কারণগুলো লিখবা, লিখে কাগজটা কুচি কুচি করে ছিঁড়ে বাতাসে ফালাই দিবা, যে রাগটাকে বাতাসে উড়াই দিলাম। এরকম 2 দিন 3 দিন 4 দিন লিখতে থাকো, তোমার রাগ অটোমেটিক কমে যাবে। যদি তোমার সদিচ্ছা থাকে যে হ্যাঁ আমি এই জিনিসগুলো বের করতে পেরেছি, এখান থেকে আমি বেরিয়ে আসবো, এই সদিচ্ছাই তোমাকে এখান থেকে বের করে নিয়ে আসবে। আর প্লাস ইউটিউব তো দেখতেই পারো। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানো, যে কোনো কিছুতে আমি মনে করি সদিচ্ছা অনেক বড় বুস্ট আপ হিসাবে কাজ করে। আর যদি তুমি পোস্টপার্টাম অথবা প্রিপার্টাম অর্থাৎ গর্ভকালীন বিষণ্ণতা অথবা মাতৃত্বকালীন বিষণ্ণতায় সাফার করে থাকো, তাহলে কিন্তু তোমাকে গর্ভকালীন বা মাতৃত্বকালীন সম্পর্কে বের হয়ে আসার উপায় কি, এগুলো দেখতে হবে। আর যদি তোমার কোনো হরমোনাল প্রবলেম হয়ে থাকে, ব্লাডের TSH টেস্ট করতে হবে, থাইরয়েড স্টিমুলেটিং সিনড্রোম নাকি, TSH এর মানে ভুলে গেছে, দেখো এই যে এটা হচ্ছে সরি TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটা তোমাকে টেস্ট করাতে হবে। যদি দেখো যে থাইরয়েড তোমার বেড়ে গেছে, তাহলে ওটা ওইভাবে একজন ভালো মেডিসিনের ডক্টর অথবা একজন হরমোন বিশেষজ্ঞর সঙ্গে ফোনে কথা বললেও তোমাকে উনি ওষুধ সাজেস্ট করতে পারবেন। অল দ্য বেস্ট। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন এমনিতে আমাদের রাস্তা দিয়ে কোনো গাড়ি চলে না, কিন্তু খুব নীরব নিভৃত থাকে, কিন্তু যখনই আমার লাইভ হয় তখনই মনে হয় আমার বাসার এলাকাটা এক মেইন রোড, শুধু না মতিঝিল, হ্যাঁ, সব চাইতে মতিঝিলের মোড় অথবা গুলিস্তানের মোড় হয়ে গেছে। মানে কন্টিনিউয়াস গাড়ি গাড়ি গাড়ি, সব মনে হয় যেন সব গাড়িগুলো অপেক্ষায় ছিল আমি কখন লাইভ শুরু করব। একদম মানে এই মুহূর্তে রাস্তা দিয়ে সবাইকে যাইতে হবে এবং হর্ন বাজায় যাইতে হবে। আই ডোন্ট নো, আমি এটার কারণ জানি না। আচ্ছা যাই হোক, এরপরে না আমি কিন্তু আজকে অনেক গরম, আমি প্রচণ্ডভাবে সোয়েট হচ্ছে, এই গরমটা নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে আমি বুঝতে পারছি যে সবারই একই অবস্থা। তো আমি সবাইকে বলবো গরমের জন্য একটু একটু লেবুর শরবত পারলে খেও, কিংবা স্যালাইন ওয়াটার যদি খেতে পারো, খুব প্রেশার, কিন্তু যদি প্রেশার না থাকে তাহলে স্যালাইন ওয়াটারটাও খেতে পারো, আর না হলে লেবুর শরবতও খেতে পারো। লেবুর শরবতে তোমার করলেই হবে, একটু হানি দিয়ে দিলা, একটু তোমার মধু দিয়ে নিলা, অথবা চিনি যদি খাও তাহলে একটু খুবই কম পরিমাণ, অল্প একটু চিনি দিয়ে, বাট খাওয়া উচিত, কারণ অনেক বেশি এত বেশি হলে শরীর ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আর আমার মতে আপা যে রান্নাঘরে যারা কাজের সহকর্মীরা থাকে তাদেরকেও, হ্যাঁ, সবার জন্য। এবং এটা স্টাফ, হাউস স্টাফ যাদের আছে, যাদের বাসায় হাউস স্টাফরা কাজ করছে, তাদের প্রতিও একটু আমাদের নজর দিতে হবে। বিকজ আমি সবসময় বিশ্বাস করি যে সব মানুষ সমান, সব মানুষ সমান, এটা কিন্তু আমি একদম পক্ষে ধারণ করি। সো সেই জন্য আমি বলবো যে যতটুকু যে অবস্থানে আছো, এখন আমের মৌসুম, আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দিয়ে থাকেন আম খাওয়ার, তাহলে তোমার বাসার লোকটাকেও অ্যাটলিস্ট একটা দুটো আম যখন তুমি খাচ্ছ তাকেও কিছুটা দিও। কারণ সবসময় মনে রেখো যে এই যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতাটা দিয়েছেন আম কিনে খাওয়ার, যেটা অনেকেরই নেই, হ্যাঁ, সেটা তোমাকে দিয়েছেন, এটার জন্য শুকর করা উচিত। যেরকম সেই সাথে আরেকটা আশরাফুল মাখলুকাত, এই মানুষটাও তো একটা মানুষ, তাকেও দিও। আমি জানি যে কাজের লোকদেরকে একটু হেয় চোখে দেখা হয়, করে, এটা ঠিক না, এটা ঠিক না। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ কিন্তু মানুষ, হ্যাঁ, প্রত্যেকে মানুষ, এবং প্রত্যেকেই কিন্তু এই যে আজকে যারা স্টাফ হিসেবে কাজ করার কেন আসে, পেটের টানে আসে, না, দুমুঠো ভাতের জন্য আসে, জীবিকার প্রয়োজনে আসে, নাহলে কিন্তু স্বাদ করে কেউ এসে কাজ করে না, তাই না? তো এইটুকু থেকে আমি বলবো প্রত্যেককে সম্মানের চোখে দেখা উচিত, প্রত্যেককে ভালোবাসা উচিত। হ্যাঁ, অনেক জায়গায় আমি দেখি সেলসম্যান বলো বা বেয়ারা বলো, হ্যাঁ, এদের সঙ্গে একটা খুব উন্নাসিক ব্যবহার করা হয়, যে আমি উত্তম তুমি অধম,
এই জিনিসটা বিশাল বড় ভুল আমি মনে করি। এখানে আমি কিন্তু সোচ্চার, এখানে আমি সোচ্চার, এবং আমি এটা মনে প্রাণে এ ধরনের যারা করে তাদের হেদায়েতের জন্য আল্লাহকে বলি। কারণ আমার চোখে মনে হয় যে সে তোমার গাড়ির চালকই হোক, কিংবা একটা বেয়ারাই হোক, কিংবা একটা সেলসম্যানই হোক, সেও মানুষ, আমিও মানুষ, আমার রক্তও লাল, তার রক্তও লাল। আল্লাহ তাআলা তাকে একটা অবস্থানে দিয়েছেন, আমাকে অবস্থানে দিয়েছেন, বাট এই অবস্থানের জন্য গরিমায় তাকে আমি ছোটোভাবে দেখবো, তাকে তুই তুকারি করবো, তার প্রতি একটু অবহেলার সুযোগ দেবো, দ্যাট ইজ নট অ্যাট অল ডিজায়ারেবল, বিকজ ইয়ো এনি টাইম ইট ক্যান চেঞ্জ। সো প্লিজ 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 সবার কাছে আমি এটা বলবো যে যে অ্যাটলিস্ট যে আমাদের 4th গ্রেডেড কর্মচারীরা আছে, হ্যাঁ, তাদের প্রতি ভালোবাসা রেখো। ভালোবাসা কিন্তু কমে না, তাতে ভালোবাসা বেড়ে যায়। একটা মানুষের দোয়ার দাম অনেক 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 অনেক, হ্যাঁ, একটা রুহের হায়ের চাইতে একটা দোয়া অনেক বেশি কাম্য হওয়া উচিত প্রত্যেকের জীবনে, হ্যাঁ, যে যেখান থেকে যতটুকু পারো। আমি তো বলছি না যে একদম তাদেরকে নিয়ে এসে তোমার সাথে ডাইনিং টেবিলে বসে খাওয়ানো, তা কিন্তু বলছি না, কিন্তু তার প্রাপ্য সম্মানটুকু তাকে দাও। কারণ একটা মানুষকে প্রাপ্য সম্মানটুকু দেওয়া মানে আল্লাহ তাআলার সৃষ্টি না আমরা সবাই, তার মানে কেবলকে সম্মান করছো মানে ইউ আর হ্যাভিং ফেথ অন রাব্বুল আলামিন। দ্যাটস দ্য থিং, দ্যাট শুড বি এভরিওয়ানস থিং। আমি নিজে যা করি আমি কিন্তু তাই বলি, বারবার বলছি। আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনে, যারা জানে, তারা কিন্তু জানে আমি কেমন। ইয়েস নাইলা, আর হ্যাঁ, তুমি কি প্রশ্নের আগে শুভেচ্ছা পড়ে নিতে চাও? না না, আমার টপ গানটা একটু ডিস্টার্ব করছে। আচ্ছা আচ্ছা, আমি গতবারে একটা প্রশ্নটা শেষ করে দিচ্ছি। মাধুকুরি বলছে 5 বছরের রিলেশনশিপ, তারপর মানুষটা আমার ঘাড়ে দোষ চাপিয়ে সম্পর্কের ইতি ঘটায়। আমি মুড ভালো করার চেষ্টা করছি, তারপরেও 5 বছরের কথা ভেবে আফসোস হয়, কিছু বলুন। মাধুকরী, দেখো তোমার 5 বছরের সম্পর্কর অবসান হয়েছে, সেজন্য তোমার আফসোস হচ্ছে, যে খারাপ লাগছে, তুমি মুভ অন করলেও খারাপ লাগছে অতীতের কথা ভেবে। তো প্রথম কথা, অতীত তুই অতীতেই থাক, আজকে কিন্তু ভিডিওটা গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 5 বছরের সম্পর্কের উপর দিয়ে তো গেছে, এটা যদি 15 বছরের বিবাহিত জীবন হইতো, যে মানুষ 5 বছরের রিলেশনকে কাট অফ করে যেতে পারছে, যদি ডেফিনেটলি যদি সেই মানুষের দ্বারা হয়ে থাকে, যেটা তোমার কথাতে তুমি বুঝাচ্ছ যে তোমাকে অন্যায়ভাবে সে ডিচ করে চলে গেছে, তো যে 5 বছরের সম্পর্কে ডিচ করে গেছে, সে তার মানে তার খাসিলতের ভিতরে এটা ছিল। সেটা যদি 15 বছর পরে ডিচ করতো, তখন কি হতো? সো যাই হয়েছে, অ্যাটলিস্ট এটা 5 কে 15 হয় নাই, তাহলে তুমি 10 বছরের বোনাস একটা পাইছো, এটাই বা কম কি? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, তুমি বলছো সম্পর্ক, আমি বলছি ভালোবাসা আদৌ ছিল কি? ভালোবাসা আদৌ ছিল কি? হ্যাঁ, এটা আমার একটা ভিডিও, এটা 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 দেখলেই কিন্তু অনেক 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 কিছু ইজি হয়ে যাবে। প্রকৃত ভালোবাসায় কিন্তু রাগ হবে, চিল্লাচিল্লি হবে, কথা বলা বন্ধ থাকবে, কিন্তু ছেড়ে যাবে না কেউ, হ্যাঁ। তো নিশ্চয়ই এখানে অনেক কিছু কিন্তু রয়ে গেছে, যেগুলো আমি তো একতরফা তোমার থেকেই শুনছি, তা আমি ধরে নিচ্ছি যে তোমাকে ডিচ যেহেতু করা হয়েছে, এটা ধরেই কিন্তু আমি কথাগুলো বলছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আজকে দেখো আমাদের কলিং বেলটাও বাজছে, মানে আজকে এভরিথিং, হ্যাঁ, আমি লাইভে আসলাম আর সব কিছু পুরো বাংলাদেশের মানুষও আমার বাসায় আসা শুরু করে দিয়েছে আজকের দিনটাতেই, হ্যাঁ। সো দ্যাট ইজ দ্য থিং। সোহাগ, সোহাগ, মোতালেবকে নিচের গেটে থাকতে বলো, আর যেন কেউ বেল না বাজায়, হ্যাঁ। তো আমি এই ক্ষেত্রে আমি বলবো যে তোমাকে মাধুকরী, যে মুভ অন করার চেষ্টা করছি না বলো, আমি মুভ অন করছি। চেষ্টা শব্দটা রেখো না, চেষ্টার শব্দটাকে জাস্ট থ্রো ইট আউট, করছি, পারবে। সে যদি তোমার 5 বছরকে ফেলে দিয়ে চলে যেতে পারে, তুমি তো মুভ অন করছো একটা ভালো উসিলা নিয়ে, একটা ভালো কাজের উদ্দেশ্যে, ভালো জীবনের জন্য। দ্যাটস ইট, হ্যাভ ফেথ দ্যাট। কারণ সবসময় মনে রাখবে যে চেষ্টা, যাব, যদি, এগুলো না আমাদেরকে মনোবলটাকে একটু নড়বড় করে দেয়। করছি শব্দটা কিন্তু অনেক বেশি শক্তিশালী। দ্যাটস শুড বি দ্য ওয়ে। আমি বললাম, বাকিটুকু তুমি আমার ভিডিওটা দেখো, ভালোবাসা আদৌ ছিল কি, এর ছাড়াও এই ধরনের, হ্যাঁ, যে রিলেশনশিপ চলে গেছে, সময় এক অদৃশ্য জাদুকর, হ্যাঁ, তারপরে অতীত তো অতীত আজকেই গেছে, এগুলো একটু দেখো। দেখলে পরেই কিন্তু ইভেন আমাদের ওয়েবসাইটে, হ্যাঁ, ওয়েবসাইট www.halchornabondhu.org, ওখানে গেলে আমাদের খুব
টপ মোস্ট আমার ভিডিও কতগুলা টাইটেল আছে, ওই টাইটেল দেখে তুমি যদি ফেসবুকে অথবা ইউটিউবে সার্চ করো, ওখানে রিলেশনশিপের উপর অনেকগুলো টাইটেল দেওয়া আছে, ওই টাইটেলগুলো দিয়ে সার্চ করো। সার্চ করলে কিন্তু তোমার এই যে সময় নিয়ে আর কি, যে হাউ টু ওভারকাম এ ধরনের রিলেশন, সেই ভিডিওগুলো দেখলেও কিন্তু আমি বলবো অনেকখানি উপকৃত হবে ইনশাআল্লাহ। ইয়েস। আচ্ছা, ঈশিতা আমিন সোহা ও কয়েকটি মেসেজের মাধ্যমে তোমার কাছে একটা অভিযোগ করেছে, একটু শুনে নাও। আন্টি, আপনি সব সময় নামাজের টাইমে কেন লাইভে আসেন? নামাজের পর আসলে ভালো হয়। আমি অনেক দিন ফলো করে বলছি, আজ আমার নামাজ নাই তাই বললাম। অনেক দিনই বলতে চাই ও পারি নাই, নামাজে দাঁড়াই তাই। সরি, বেয়াদবি নিবেন না। কি করে বুঝলে যে আমি নামাজ পড়িনি? কি করে বুঝলে যে আমার এখানে আজান হয়নি? কি করে জানলে যে আমি যে এখানে আসছি আমাদের নামাজে আজান দেওয়ার প্রায় 15 মিনিট পরে আমি এসেছি। আজানের পর 15 মিনিট সময় মাগরিবের নামাজ আমাদের কি 3 রাকাত ফার্জ, 2 রাকাত সুন্নাত, 5 রাকাত নামাজ পড়তে 15 মিনিটের বেশি লাগার কথা না। কথা লাগে কি? সো আন্টি, আপনি সব সময় নামাজের সময় কেন দাঁড়ান? শব্দটা বলার আগে নিজের কল্পকে জিজ্ঞেস করো। ইস্তা, প্রশ্নটা যাকে করেছো সে মানুষটাকে কি মনে হয় তোমার? হ্যাঁ, সো এটা আগে জানবা, হ্যাঁ, জেনে তারপরে বলবা। আমি নামাজের পরে 15 মিনিট পরে, এখন ও হয়তো বা এশার নামাজের সময় মাগরিব পড়ে আমার মনে হয়। হ্যাঁ, তুমি যদি এশার নামাজের সময় মাগরিব পড়ো, দ্যাটস সামথিং এলস। বাট আলহামদুলিল্লাহ আমি বলবো, আমি 2007-এর পর থেকে আমি নামাজে খুব একটা আমার কাজা হয়নি, শুকর আলহামদুলিল্লাহ। সো আমাকে এ ধরনের কথা বলার আগে নিজের কল্পকে আগে জিজ্ঞেস করবে। হ্যাঁ, এ ধরনের কথা আমি একান্ত বেয়াদবি বলে মনে করি। আমি ডেফিনেটলি আমি দুটো বিষয় আমি একদম অ্যাভয়েড করি কথা বলা। একটা হচ্ছে রাজনীতি, আরেকটা হচ্ছে ধর্ম। আমি ধর্মর ব্যাপারটা একদমই কথা বলতে চাই না, বিকজ আমি খুবই সাধারণ একজন মানুষ, আল্লাহকে ভয় পাই। এবং আমাকে নিয়ে যখন এ ধরনের কোনো প্রশ্ন করতে যাবে ঈশিতা, আস্ক ইউরসেলফ ফার্স্ট, আর ডোন্ট ডু ইট। হ্যাঁ, না জেনে এ ধরনের প্রশ্ন আর কখনো করো না। দ্যাট ইজ ব্যাড। এটা কেন ব্যাড আমি আর বলতে চাচ্ছি না, ঠিক আছে? ভালো থেকো। ইয়েস, বলো। সবাই তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেমন আছেন জিজ্ঞেস করেছেন। আনাইয়া ইশাল আইরা, খুব সম্ভব, ওর নামটা খুবই আনকমন। খুবই কি আনাইয়া ইশাক আইরা? হ্যাঁ, বা তোমার নামটা এক্সাক্ট বলতে পারছি না, এত আনকমন না, বাট ইটস আ ভেরি বিউটিফুল নেম টু। আনাইয়া, ইটস আ কিউট নেম। হ্যাঁ, বলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মা বললাম আপনাকে, মা বললেন। এই তো নাইলা খেতে দিবে। আনাইয়া নাইলা কিন্তু মা ডাকলে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। আপনাকে মা বললে কেমন একটা তৃপ্তি পাই। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো শুনলে নতুন করে বাজারের মানে খুঁজে পাই। গুড। শ্রদ্ধায় মাথা নিচু করে আসে। Thank you, Anaya. Sorry. Walaikum assalam to you. And definitely তুমি এই কথাগুলো বলেছো, শ্রদ্ধা। দেখো, দুটো মেয়ে, হ্যাঁ, দুটো মেয়ের কথা বলা, হ্যাঁ, রাখো, দুটো মেয়ে একই বয়সে, কিন্তু দুজনের মেন্টালিটিটা, হ্যাঁ, ডেফিনেটলি এইখান থেকে কিন্তু এই ঈশিতা আমিনের কথা আর আনাইয়ার কথা দুটোতেই বোঝা যাচ্ছে, যে দুজনেই বুঝে কথা বলতে গিয়ে কে কি কথাটা বললে। এটা এই জন্যই আমরা অনেক সময় না, আমি মনে করি আমি ঠিক বলে এমন মানুষকে এমন কথা বলি যেখান থেকে সে মানুষটা আঘাতপ্রাপ্ত হয়। এটা করো না। একটা মানুষকে এ ধরনের আঘাতপ্রাপ্ত যে কোনো ধরনের প্রশ্ন যেটা থেকে তুমি জানো যে মানুষটাকে তুমি ব্লেম করছো, বা তুমি মনে করছো তুমি ঠিক আছো, তুমি কিন্তু আদৌ জানো না সে মানুষটা আসলে কি করেছে। হ্যাঁ, সো এটা আমি সবার কাছেই বলছি যে কোনো মানুষকে ব্লেম করার আগে আস্ক ইয়োরসেলফ যে আদৌ কি আমি আমার দিক থেকে ভাবছি, আমি তো ওই সাইডটা জানি না, না জেনে আমি কোনো ব্লেমের প্রশ্নে নেভার গো ইট, বিচার জাজমেন্টাল হো না। এটা তোমাদেরকে আমি বাচ্চা মনে করি, তোমাদেরকে আমি টিচার মনে করি, শিখাই। সেই জন্যই আমি বলি, হ্যাঁ, যে একটা মাই পারে যে বাচ্চাদেরকে শাসন করতে। আমি তোমাদের মায়ের বয়সে আমি সবসময় বলি, 60-এর দোরগোড়ায় এসে বলেছি মায়ের মতো। তো এই জন্যই আমি বলছি যে কখনো জাজমেন্টাল হয়ে ধুম করে কোনো মানুষকে কোনো প্রশ্ন করতে যেও না। ডোন্ট গো ফর দ্যাট প্লিজ। এটা অনেক মানে আমি বলবো একটা মানুষকে আঘাত করে। ডোন্ট গো ফর দ্যাট। আর সেকেন্ডলি হচ্ছে আনাইরা, ডেফিনেটলি তুমি আমাকে ভালোবাসো জেনে খুব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস কি মামা, আমি বলি আমার কথা খালি শুনলে হবে না, বক্ষে ধারণ করো, ঠকবে না। আজ থেকে
10 বছর 15 বছর পর এমন একটা অবস্থানে তুমি যাবে ইনশাআল্লাহ, যেখানে গিয়ে তুমি বলতে পারবে যে হ্যাঁ, আমার আজকের অবস্থানের পেছনে একটা মানুষ, আমি হয়তো বা নাও থাকতে পারি তখন, হ্যাঁ, একটা মানুষের ভূমিকা ছিল অনন্য। সেই যে জিনিসটা, সেই যে তুমি বলতে পারবা বা তুমি ফিল করবা, মাই ব্লেসিংস উইল বি অলওয়েজ উইথ ইউ। আসলে আমার ব্লেসিং তোমাদের সবার জন্য আছে। তোমরা ছোট মানুষ, তোমরা ভুল করতেই পারো, কিন্তু ভুলটা যেন বারবার না হয়। আমি বারবার বলি যে কৃত অন্যায়ের জন্য, কৃত ভুলের জন্য পরিতাপ করো, পুনরাবৃত্তি নয়। এগুলো কিন্তু আমার নিজের কথা, হ্যাঁ, কথা হুটহাট মনে চলে আসে, যখন আসে তখন আমি লিখি কথাগুলো প্রত্যেকটা। ওই যে তোমাদের মনে আছে তোমরা স্কুলে যখন পড়তে বা কলেজে যে তোমার দিত না 2 লাইন লিখে যে এটার ভাব সম্প্রসারণ করো, আমার প্রতিটি কথা কিন্তু ভাব সম্প্রসারণ করার। হ্যাঁ, ডেফিনেটলি এই মুহূর্তে মনে হচ্ছে না, এই মুহূর্তে খুব সহজ মনে হচ্ছে, বিনা পয়সায় মানুষদেরকে জ্ঞান বিতরণ করছে, কি আমার জ্ঞানী ব্যক্তি আসছে রে, এটাই হয়। গত কিছুদিন আগে, গতকালকে না পরশু দিন, একটা খুব সুন্দর একটা পেজে পড়লাম যে আমরা বাঙালিরা খুব দুর্ভাগ্যজনকভাবে জাতি, কারণ আমরা না প্রকৃত অর্থে জ্ঞানীর মূল্যায়ন করি না, সেজন্য আমাদের দেশে জ্ঞানী মানুষ জন্মায় না। কথাটা আমার খুব ভালো লেগেছে যে আমরা না প্রকৃত জ্ঞানী মানুষের মূল্যায়ন করতে পারি না, এবং সেজন্য আমরা দুর্ভাগা। তো আমি কেন এই কথাটা বললাম, আমি আমাকে জ্ঞানী বলছি না, সরি, ইটস নট মি। আমি পুরোপুরি অর্থেই বলছি, যারা আমরা খুব ছোটোখাটো নেককারজনক ব্যাপারগুলোর মানুষদেরকে নিয়ে ভাইরাল করে ফেলি, তাদেরকে নিয়ে একদম আকাশে উঠায় ধিতাং ধিতাং বলে নাচতে থাকি, হ্যাঁ, কিন্তু প্রকৃত অর্থে ঘরের কোণে যে প্রদীপটা রয়েছে, সেই প্রদীপটার দিকে আমরা তাকাই না। হ্যাঁ, আলোকিত চাঁদের আলোর মধ্যে নাচতে শুরু করে দিই, দ্যাটস ভুল, দ্যাটস রং। এই জন্যই তো আমাদের এই দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো এটা আমাদের জন্য কষ্টের, আমি মনে করি। হ্যাঁ, সো এই জিনিসটা আমি বলবো সবাইকে যে মূল্যায়ন করা শিখতে থাকো। হ্যাঁ, মূল্যায়ন, আমাকে মূল্যায়ন করার দরকার নেই, কথাগুলোকে মূল্যায়ন করো। প্রত্যেকটা কথা দিয়ে ভাব সম্প্রসারণ হয়, প্রত্যেকটা কথার অনেক ডেপথ আছে। একটু ঠান্ডা মাথায় যদি বোঝো, প্রত্যেকটা কোটেশনস, প্রায় কতগুলো কোটেশনস আছে, 1000-1000-এর উপরে হবে না আমার কোটেশনসে। এই প্রত্যেকটা কোটেশনস থেকে এক একটা জীবনের গাইডলাইন আছে। ইয়েস, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জীবনের এই সময় এসে কিন্তু চ্যালেঞ্জটা করছি, এই গাইডলাইনগুলো ফলো করো, আমার মতো হেসে হেসে তোমরাও কিন্তু কথা বলতে পারবে ইনশাআল্লাহ। ইয়েস। পরবর্তী ইয়েতে আচ্ছা, যে আনায়ার কথা যে বললাম, হ্যাঁ, ও তোমার সাথে দেখা করতে চায়, তো কিভাবে সম্ভব সেটাও জানতে চাচ্ছে। আনাইয়া, আমি তো আপাতত দেখা করছি না, আমি এখনো অফিস করছি না। হ্যাঁ, অনেস্টলি আমি এখনো অফিস করছি না, আমি হোম অফিস করছি। আর ইনশাআল্লাহ কোভিডটা উঠে গেলে, কোভিড-19 চলে যাওয়ার পর অফিস করার ইচ্ছে রাখছি, অ্যাটলিস্ট আরেকটু ইজি হওয়ার পরে অফিস করব। আর আপাতত আমি যেটা করব, তোমাকে আমি আমার পার্সোনাল যে ফোন নাম্বারটা আছে, আমার পার্সোনাল ফোন নাম্বারটা তোমার ফেসবুকের মেসেঞ্জারে ও যাব। বলেছে ফোনে বা লাইভে এত কিছু বলতে পারছি না। ফোনেও কথা বলতে পারবে না? তাহলে যদি তুমি ফোনে না, তাহলে আমি তাহলে দেখা করা কি সম্ভব? ওকে ফাইন। ওকে একটু তাহলে আমি তারপরে ফোনে একটু কথা বলে নেবো, কথা বলে আমি তোমাকে বলে দেবো কবে নাগাদ আমি দেখা হতে পারে, এটা বলতে পারি। আমি আমার পার্সোনাল ফোন নাম্বার দিয়ে তোমাকে যোগাযোগ করতে বলবো ইনশাআল্লাহ। ইয়েস। তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে অনেকে অনেকে। আচ্ছা, মানে লুৎফুর সিঙ্গার, উনি জার্মানি থেকে দেখছেন, ভালো লাগছে। ক্রিস্টাল ম্যারি বলছে আমিও এর শিকার, ও গৃহবধূ নির্যাতনের কথা বলছে। শাশুড়ি আমাকে কারোর সাথে কথা বলতে দেয় না, এমনকি বাসার ছাদেও যেতে দেয় না, কাজের বুড়ার সামনে অপমান করে। দেখো ম্যারি, এরকম কিন্তু অনেকের ঘটনাই হয়। আর অনেস্টলি আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে না মেয়েদের শত্রু মেয়েরাই। এই যে মেয়েগুলো যখন আমার কাছে কান্নাকাটি করে না, এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখি দাম্পত্য জীবনে হাজবেন্ডের যত না ভূমিকা, তার চেয়ে অনেক বড় ভূমিকা তাদের অশান্তির পিছনে শাশুড়ি এবং ননদদের, ননদ ননাস উভয়ের। এবং আমি দেখলাম অবিবাহিত ননদরা অনেক বেটার, কিন্তু যে বিবাহিত ননদরা অথবা ননাসরা, যাহারা প্রতিদিন একদিন বাপের বাড়িতে আসিয়া না খাইলে পরে ভাত হজম হয় না, এরা সবচাইতে ভয়ঙ্কর। ইভেন শাশুড়িকে অনেক সময় ম্যানেজ করা যায়, কিন্তু এরা এত বেশি, তাদের শাশুড়ি তো মা, ওই ননদদের মা, কিন্তু এরা এত বেশি প্রভাবিত করে তাদের মাকে, ফলে এই ওই দ্বারা প্রভাবিত হয়েও কিন্তু শাশুড়ি আরো বেশি উত্তেজিত হয়ে যান। তো এই জিনিসগুলো হয় কি, এই যে বললাম, আমার তখন আমি আসলে ভাষা হারিয়ে ফেলি, কারণ আসলে এটা সম্পর্কে অনেস্টলি বলি
আহ, এখানে আবার আমার কোনো অভিজ্ঞতা নাই। মানে এটা পুরোপুরি আমি কিন্তু মানে একেবারে ব্ল্যাঙ্ক আমার, মানে একটা মানুষের উপরে যেরকম নির্যাতন হতে পারে, কারণ আমার তো মেয়ে আছে, ছেলের বউরা আছে, আমার কাজিনসরা আছে, তাদের বউ আছে, ছেলের বউ আছে, মেয়ে আছে, মানে আমার 14 গোষ্ঠীর মধ্যে কিন্তু কোনো কি কি বলে এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স নাই। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ হ্যাজ গিভেন মি দ্যাট ব্লেসিং। আমার 14 গোষ্ঠীর মধ্যে নাই। এবং এরকম শাশুড়ি লাগানি বাজানি করা, ননদরা খোটাখুটি করা, এগুলো না আমি মানুষের কাছ থেকে শুনে যতটুকু বুঝি তা থেকে একটু আইডিয়া করে, প্লাস মানে আমার বয়সটা আমাকে হেল্প করে এই ব্যাপারে। কিন্তু আসলে আমার কল্পনায় আসে না যে মানুষ কি করে এত নিষ্ঠুর হয়, কি করে পারে। মানে আমার মেজ ছেলের বউ খুব সুন্দর কথা বলে, ওর কথাটা খুব মজার। ও আমাকে একদিন বলতেছে, একটা কথা প্রসঙ্গে উঠেছে যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে আমরা দুজন কথা বলছিলাম, তখন ও আমাকে খুব সুন্দর করে বলছে যে মা, আমাদের দিয়ে সব কোনো কিছু বিচার করা যাবে না। আমি কেন? বলে কিনা আমরা আসলে নর্মালের মধ্যে পড়ি না, উই আর এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল। মা, আমাদের বাইট করে দিয়ে ভাবেন। আমি যদি তোমাদের বাইট করে দিয়ে তাহলে কেমনে ভাববো? মানে আমি বুঝতে পারি না যে একটা বাচ্চা মেয়ে তার বাবা মাকে ছেড়ে আসে, বাচ্চা হোক বড়, মানে কেমন করে মেয়েটাকে ভাতের খোটা দেওয়া হয়, যে মেয়েটা ওর বাপের বাড়িতে মানে লাইক পিৎজা ছাড়া খায় নাই, বা যে মেয়েটাকে মা নিজের হাতে 2টা ধমক দেওয়া হইলেও খিচুড়ি টিচুড়ি ঠিকই রান্না করবো, তো বৃষ্টির দিন মা বলছে ধরো আমি কিন্তু বান্দি নাকি যে করবো, বলে ঠিকই আবার খিচুড়ি খাওয়াই দিছে। সেই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে আসতেছে, দেখা যাচ্ছে যে সবাই খেয়ে ফেলতেছে, সবার পরে বউ খাবে। মানে এই প্রাগ ঐতিহাসিক যুগের ওই বেরি কৃতদাসী প্রথা, মানে এগুলো আমার মাথায় আসে না। আমি এটা আজকে মন খুলে বললাম। হ্যাঁ, আমি ভেবে পাই না যে হাউ কাম একটা একটা মা, একটা শাশুড়ি, সে কিন্তু মা, সে তার মেয়েকে, তার মেয়ে যখন বেড়াতে আসতেছে মেয়েটাকে কিন্তু বলছে আহারে তুই শুকায় গেছোস বা ঠিক করে খাবা। দেখা যাচ্ছে মেয়ে বিয়ের পরও দিনের পর দিন বাড়িতে আসে, কিন্তু সেখানে কোনো কথা নাই। হ্যাঁ, মেয়ের ব্যাপারে কোনো অভিযোগ নেই, মেয়ে কোনো কাজ করে না, লাট সাহেবের মতো আছে, আরে বাপের বাড়িতে আসে থাকবেই তো। আরে ছেলের বউটা যদি একটু বাপের বাড়ি যেতে চায়, কথায় কথায় বাপের বাড়ি কেন, ছাদে যাইতে পারবা না, কাজের বুয়ার সামনে অপমান, এগুলো কেমনে পারে? মানে একটা মানুষ কি করে মেয়ের প্রতি একরকম, ছেলের বউ, মানে আমার মাথায় আসে না, আমার মাথায় আসে না। আমি আমার নিজের মেয়ে আছে, তো আমার মেয়েও আছে, ছেলের বউ আছে। আমি যদি সত্যিকারতে তাও মেয়েকে 2-1 ধমক দেই, বেশি কম বিয়ে হয়ে গেছে, একটু কম খাও, হ্যাঁ আমার মানে একটু স্বাস্থ্য, একটু মানে আমার মেয়ে একটু স্বাস্থ্যবোধ একটু ভালো, হ্যাঁ, তো ওকে উল্টা বলি যে একটু কম খাও, এইভাবে করলে তো যে কোনো সময় যে কোনো অসুখ হয়ে যাবে। বাট ওটা তাও মেয়েকে তাও বলি, কিন্তু ছেলের বউদের নিয়ে আমি এত এত কন্টেন্ট। আমার ছেলের বউগুলো মাশাআল্লাহ ওরাও ওরকম, ওরা কিন্তু একদিন এরকম হয়নি। এটা কিন্তু 2-way ট্রাফিক। হ্যাঁ, ছেলের বউ বা শাশুড়ির, হ্যাঁ, দুপক্ষেরই হতে হয়। ওরা বাচ্চা মানুষ, আমাকে আগাতে হবে, ও বাচ্চারা অটোমেটিক হবে। এখানে আমার মাথায় আসে না একটা মহিলা যখন উনি মা তখন এক রকমের, যখন উনি শাশুড়ি তখন আরেক রকমের। এই যে একটা বাচ্চা ছাদে যাবে না তো কই যাবে? এই যে তুমি ক্রিস্টাল বললা কথাগুলা, হ্যাঁ, কিংবা এই যে অপমান করা কাজের লোকের সামনে তো ছেলে মেয়েদের কাউকে অপমান করা উচিত না। এখন আমরা কেন ছেলের বউদেরকে বাইরের এন্টিটি ভাবি? আমি এটা বুঝি না। হ্যাঁ, এটা আমি অনেক ব্লক আসলে। হ্যাঁ, এটা আমার আসে না, মানে অনেক আমি চিন্তা করছি, মানে ছেলের বউ ও তো আমার ফ্যামিলি, শি ইজ আমার অংশ। হ্যাঁ, হাউ কাম আমি ওকে মানে কাজের, মানে সবচেয়ে বড় কথা আমি জানি না। তো তোমার হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে, তারপরে হচ্ছে কি আমার ছেলের বউটা যত হাসি খুশি থাকবে সেটা তো আমার ছেলের জন্য ভালো। হ্যাঁ, আমি যদি সত্যি আমার ছেলেকে ভালোবাসি তাহলে তো আমি আমার ছেলের বউর উপর চিল্লাপাল্লা করবো না, কারণ আলটিমেটলি কিন্তু আমার ছেলেটা সাফারার হয়। ছেলের বউর সঙ্গে আমি খারাপ ব্যবহার করলাম, ছেলের বউ নিশ্চয়ই শাশুড়িকে কিছু বললো না, কিন্তু মুখটা তো কালো করে বাংলার পাঁচ করে ঘরে বসে থাকবে, এবং ওরে পুরো জিনিসটা ঝড়টা বয়ে যায় ছেলেটার উপর। আর ছেলেটার অবস্থা চিন্তা করো, ছেলেটা কি হয়ে যায়, একদিকে মা একদিকে বউ। এখন এর মিডলে পড়ে ছেলেটা হয়ে যায় কি, ও দুজনের পরে ওই যে পাটায় পুতায় ঘষাঘষি মরিচের জান শেষে ওর মরিচের মতো ডলা খেতে থাকে। এই মরিচ ডলাটা ছেলেটার জন্য হয়। একটা মহিলা একদিন আমাকে লিখেছে, আমার খুব কষ্ট লেগেছে, আমাকে বলেছে আমি নাকি ছেলেদের দালালি করি। হ্যাঁ, বলেছে আপনি আপা খালি ছেলেদের দালালি করেন। আসলে না, এই জায়গায় ভুল। হ্যাঁ, আমি কিন্তু ছেলে মেয়ে, কারণ আবার অনেক সময় অনেক ছেলেরা বলে ওনার কাছে কেন যাবো, উনি তো মেয়েদের পক্ষ হয়ে কথা বলবেন। না, আমি মেয়ে ছেলে কিছু বলি না, আমি ন্যায়ের কথা বলি।
প্রথম কথা আমি মানুষ হিসেবে দেখি, দ্বিতীয়ত আমি ন্যায়ের কথা বলি। এটা সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ আমি যদি বেঁচে থাকি এটা আরও প্রমাণিত হবে। হ্যাঁ, আমি জোর গলায় বলছি, এটা প্রমাণিত হবে যে মানুষটা ছেলে মেয়ে বোঝেনি, মানুষের কথা বলেছে, আর এই মানুষটা যেটা ন্যায় সেটা নিয়ে কথা বলেছে। তো এই জায়গাটাই আমার কাছে না মাথায় আসে না যে একটা মা তার ছেলের জন্য ফুত রে ফুত, তোর লেগে আমি সারা রাত জায়গায় থাকলাম, ফুত তুই আইলে বলে তুই লোকমা খাইলে আমি খাবো বলে। আবার এদিকে ছেলেটারই বউটা কিন্তু ছেলেটার অংশ, একটা ওয়াইফকে নিয়েই তো জন্মান্তর একটা মানুষ এগিয়ে যায় না। ছেলেকে ভালোবাসবো, ছেলের বউকে দেখবো না, এই মেন্টালিটিটা কেন? এই মেন্টালিটি থেকে তোমাদের প্রজন্মকে আমি বলছি, আমার কিন্তু কথা আমি তো বলছি যে আমার বয়সী যে শাশুড়িরা আছেন যাদের এই শত্রু ভাবাপন্ন মেন্টালিটি 70%, হ্যাঁ, খুব দুঃখজনক। তো এই 70%কে না থেকে আল্লাহ যদি হেদায়েত করেন আলহামদুলিল্লাহ, আদারওয়াইজ এনাদেরকে চেঞ্জ করতে আমরা পারবো না। আমাকে বাইকটা গুইল্লা আমার ভিডিওগুলোকে হা করে যদি দাও তাও হবে না, কারণ ওনারা কিন্তু ওই স্টেজে আর নাই। আফটার 50, হ্যাঁ, ক্রস করে গেলে এটা সিলগালা হয়ে যায়, মেন্টালিটি একটু ব্লক হয়ে গেছে। কিন্তু আমি কেন তাহলে কেন বলি? আমি বলি এই জন্য তো আমার বিশ্বাস তোমরা যখন শাশুড়ি হবে A1 হবে, তোমাদেরকে নিয়ে তোমাদের পুত্রবধূরা গর্বে ফুটিয়ে বলবে যে আমরা ভাগ্যবান যে এরকম একটা শাশুড়ি আমাদের হয়েছে। শুধু সে কারণেই কিন্তু আমি তোমাদের কথা বলি। আমার কথা দিয়ে যদি কোনো শাশুড়ি, বর্তমানের কোনো শাশুড়ি বদলাইতে পারে, শুকর আলহামদুলিল্লাহ, দ্যাট উইল বি আ বোনাস। বাট আমরা ওদের বদলানোর চেষ্টা করতে গিয়ে আমরা এই মুহূর্তের সময়টাকে আমি নষ্ট করব না। ওদের বদলানোটা আমি আল্লাহর উপর ছেড়ে দিছি, কারণ 50-এর উপরে যাওয়ার পরে বদলানোটা খুবই ডিফিকাল্ট, কারণ এটা ওদের মাথার মধ্যে ঢুকে গেছে। মাইন্ডসেট, ইয়েস, রাইট, ইংলিশ, হ্যাঁ, মাইন্ডসেট, যে পুত্রবধূ মানে প্রতিদ্বন্দ্বী, পুত্রবধূ মানে শত্রু, পুত্রবধূ মানে হচ্ছে আমার পুত্রে কায়রা নিছে। আই ডোন্ট নো, আজীবনকে ছেলেকে ফিডার খাওয়াইতে চান ওনারা, ডোন্ট নো, আমাকে যদি জিজ্ঞেস করে আমি জানি না। তো এখন তোমরা যাতে পুত্রবধূ যখন হবে, সরি শাশুড়ি যখন হবে, ওয়ান পিস হবে। অল দ্য বেস্ট। ইয়েস। আচ্ছা, এখন একটু রিফ্রেশিং করি, তারপরে তোমাকে আবার কোশ্চেন দিব। ফাতেমা মুস্তারি নাদিয়া না তো আবার আমাকে খালামুনি করে করে আমার কোশ্চেন পরে বলতে থাকবে। নাদিয়া খুব সুন্দর লিখেছে, আসসালামু আলাইকুম খালামুনি ও নাইলা খালামুনি, কেমন আছেন আপনারা? খালামুনি বলেন না দিন দিন এত সুন্দর হওয়ার রহস্য ও জানতে চাচ্ছি। যত দেখি ভালো লাগে আপনাকে, মন খারাপ থাকলে আপনাকে দেখলে মন ভালো হয়ে যায়। আপনি আমার ডাক্তার, দেখলেই সব ভালো হয়ে যায়। ঢোয়ার ভালোবাসা আপনার জন্য। ওয়ালাইকুম আসসালাম নাদিয়া। অ্যাটলিস্ট ডাক্তার শব্দটা বলেছো, জীবনে আর্টস নিয়ে পড়াশোনা করেছিলাম তো অ্যাটলিস্ট ডাক্তার খেতাব পাইছি। হ্যাঁ, আর্টসে পড়ে এর চেয়ে বড় পাওয়ার কি থাকতে পারে? আর দিন দিন এত সুন্দর হচ্ছে কেন? একটা কথা কি জানো, ভালোবাসার মানুষদের সবসময় সুন্দর মনে হয়। তোমার চোখ দিয়ে দেয় ভালোবাসো বলেই আমাকে তোমার ভালো লাগছে। আর আরেকটা জিনিস আমার কাছে বিশ্বাস হয় কি, যে পার্সন উইথ এ পিওর হার্ট, এটা কিন্তু আমি দেখেছি, এটা প্রমাণিত সত্য। হ্যাঁ, যে মানুষ যত বেশি ক্লেদাক্ত মনের হয়, যত সিলগালা হয়, যত মানুষকে কষ্ট দেওয়ার পাবলিক হয়, যত দিন যায়, আর যত পার্থিব জিনিসের প্রতি লোভ লালসা, হ্যাঁ, পার্থিব জিনিসের প্রতি লোভ লালসা কাজ করে, আস্তে আস্তে না তাদের এই ভেতরের কালোটা ওদের মুখের মধ্যে চলে আসে। তখন হাজারো মেকআপ, সে পুরুষ হোক মেয়ে মানুষ হোক, কিচ্ছু যায় আসে না, হাজারো মেকআপ গেট আপ দামি কাপড় কিচ্ছু যায় আসে না, চেহারার মধ্যেই ফুটে ওঠে ওই জিনিসটা। এটাই আল্লাহ তাআলার কারিশমা। হ্যাঁ, কিন্তু যে মানুষটার ভেতরটা থাকে শিশুর মতো পরিষ্কার, তাকে কিন্তু কোনো কিছু গেট আপ মেটআপের দরকার হয় না। আল্লাহ তাআলার ওই যে তার ভিতর পবিত্রতার যে আলো, সেটা বিচ্ছুরণ হয়। এটা কিন্তু আমি আমার কথা বলছি না, যে কোনো মানুষ, কিছু কিছু মানুষের দেখবে একটা নুরানি চেহারা থাকে, নুরানি চেহারা, একদম গ্রামের একজন কৃষক, হ্যাঁ, খেতে কাজ করছেন, কিন্তু কি যে নুরানি চেহারা। আমি যখন গ্রামে যাই, হ্যাঁ, আমি কিন্তু গ্রাম খুব ভালোবাসি, তো আমি যখন গ্রামে যাই, এরকম আমি বেশ কিছু কিছু মানুষকে দেখেছি যে চেহারার মধ্যে একটা নূর আল্লাহ নূর আছে। আমি তখন ওদের সঙ্গে বসে থাকি, হ্যাঁ, আইলের মধ্যে। তোমরা যারা শহরে আছো ওদেরকে তো আইল বোঝাবো কি করে? আচ্ছা, দুটা জমির মিডলে না একটা রাস্তা থাকে, এটাকে বলে আল। আমি ওই আইলের মধ্যে বসে চা বলেন কেমন চলো, আমার আবার এগুলো খুব ভালো লাগে বলতে। এবং এই নূর আলা লোকদেরকে আমি দেখি কি এরা খুব অল্পতে খুশি থাকে। এরা বলে আলহামদুলিল্লাহ চলতেছে, খাইতেছি পড়তেছি ভালো আছি, হ্যাঁ, 2 বেলা খাইতেছি, এরকম একটা ভাব। তারপর ওনারা বলে গত বছর তো এটা
আমার অনেস্টলি আমার নিজের গ্রামের বাড়ি নেই, আমি আমার শ্বশুর বাড়ির কথা বলছি। আমার শ্বশুর বাড়ি হচ্ছে রংপুর, হ্যাঁ। সো রংপুরের মানুষ এমনিতেই সহজ সরল হয়। তারপরে রংপুরে যে গ্রাম কাউনিয়া, সেই কাউনিয়াতে যখন আমি যাই, আমি প্রতি বছর অ্যাটলিস্ট একবার দুবার আমার যাওয়া পড়ে, আরও বেশিও যাই অনেক সময়। সো রংপুরে ওই কাউনিয়ার তিস্তা নদীর পাড়ে আইলের মধ্যে বসে বসে না আমি এইসব গল্প করি, হ্যাঁ। কিন্তু আবার অনেকেই আবার দেখি যে শুরুই করে নাই 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 নাই, অনেক আছে, মানে আরও দিতে হবে, মানে খালি অভাব অভাব অভাব, অভিযোগের ভাণ্ড। দুই পক্ষই কিন্তু, যাদের অভিযোগের ভাণ্ড তাদের অবস্থান কিন্তু একটু বেটার, কিন্তু অভিযোগ আছে অভিযোগ আছে অভিযোগ আছে, তাদের চেহারাটাও ওরকম। আর যাদের দেখি হয়তো বা একবেলা খাচ্ছে, একবেলা এখনো স্থিরতা নাই, আমি জানি তাদের স্থিরতা নাই, কিন্তু চেহারার মধ্যে নূর, যে কেমন জানি একটা খুশি পরিতৃপ্ত ভাব, ওই যে একবেলা খাচ্ছে ওটাতেই অনেক মনে করছে পেয়ে গেছে। সো দিস থিংস ইজ এ ব্লেসিং অফ আল্লাহ। হ্যাঁ, এটা সবসময় বিশ্বাস করবে যে যখনই তুমি কন্টেন্ট ফিল করবা, তোমার যতটুকু আছে সেটা নিয়ে যখন তোমার পরিতৃপ্ত মনে হবে যে আলহামদুলিল্লাহ, এটাও তো না থাকতে পারতো, হ্যাঁ ডেফিনেটলি একটু বেটার আমরা চেষ্টা করবো, কিন্তু আগে কন্টেন্ট রাখতে হবে যে হ্যাঁ এটাও তো না থাকতে পারতো। হোয়াট এভার আল্লাহ ইজ গিভেন আস। আমি তো বলি এখনকার মুহূর্তে দমে শকর করা উচিত। এই যে আমরা দম নিতে পারছি, এই দমটাও তো আমাদের জন্য অনেক বড় ব্লেসিং, তাই না? এই দমে যখন তুমি শকর করা শুরু করবা, দেখবে তোমার চেহারা তার চাইতে নূর আর কোথাও নাই। এত সুইট তো দূর, সুইটের উপরে কিন্তু থাকে, সুইটেস্ট অফ অল হয়ে যাবা। সো আমি তোমাদের সবাইকে একটা গুপ্ত রহস্য শিখিয়ে দিলাম। সো ফিল কন্টেন্ট, ফিল ব্লেসড অ্যান্ড সে আলহামদুলিল্লাহ, এবং মন থেকে, ঠোঁট থেকে নয়। যখন মন থেকেই বলবা তখনই দেখবে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েস। আচ্ছা, মনোজ ভদ্র বলছেন, দিদি মেন্টালি খুব ডিপ্রেস ডিউ টু কোভিড-19 এর জন্য চাকরি নাই, সো এনি মোটিভেশনাল ওয়ার্ড ফর ইয়োর সাইড? মনোজ, এটা তো আসলে তুমি যেরকম তোমার কথাগুলো বললে ভাই, এরকম তো আসলে এটা খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে আমাদের, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে কী করব, হ্যাঁ। এখন এই মুহূর্তে চাকরি নেই। এখন আমি জানি না তোমার অবস্থানগত দিক থেকে তুমি কি শহরে থাকো না গ্রামে থাকো, মানে কোনো একটা কিছু নিয়ে কিন্তু বসে থেকে হতাশ হয়ে কিন্তু তোমার কোনো সুরাহা হবে না, সুরাহা হবে না। তোমাকে মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তার উপর তোমার আস্থা রাখতে হবে, এবং নিজের উপর বিশ্বাস যে হ্যাঁ আমি এটা পার হতে পারবো। আজকে তোমার বয়স কত? তোমার বয়স যদি এখন হয় 40 অথবা 35, তাহলে তোমাকে মনে রাখতে হবে যে কোভিড হয়েছে গত 6 মাস ধরে। তো 6 মাসের আগে তো তুমি জীবনটাকে এগিয়ে নিয়েছো, যেমনি করে হোক এগিয়ে তো পেরেছো। তাহলে 6 মাসের জন্য তোমার এই 36 বছরের জীবন তো থমকে যেতে পারে না, পারে কি? নেও। হ্যাঁ, 6 মাসের জন্য তোমার এই 36 বছর বা 25 বছরের জীবন, যে জীবনটাই হোক, সেই জীবনটা এই 6 মাসের জন্য একটু স্লো হয়ে গেছে। গতি বন্ধ করা যাবে না। তাহলে গতিটা আমরা কিভাবে রাখবো? ভাবো আগে, অনলাইনে কোনো কাজ করা যায় কিনা আগে চিন্তা করো। কিংবা তুমি যদি গ্রামে থেকে থাকো, এখন গ্রামটা এই মুহূর্তে আমি সবাইকে বলি যেটা, যে গ্রামে যদি ছোট্ট করে 3 মাসের জন্য হলেও কিছু সবজির চাষ করা যায়, হ্যাঁ, কিছু একটা নিয়ে ব্যস্ত থাকা, হাত খরচের মতো রাখা। যেখানে গ্রাম বা নিজের পৈতৃক আবাসে থাকলে হয় কি, বাড়ি ভাড়ার চিন্তাটা এই মুহূর্তে করতে হচ্ছে না। তারপরে হচ্ছে কি, যেমন ধরো ধুন্দুল থেকে শুরু করে, লাউ থেকে শুরু করে, ঝিঙ্গা থেকে শুরু করে, হ্যাঁ, এক কাঠার মতো জমিতেই কিন্তু মাসের প্রায় 20 থেকে 25,000 টাকা আয় করা সম্ভব, হ্যাঁ, যদি একবার একটা সিস্টেম তৈরি করা যায়। এটা বায়ো ফ্লেকের যে মাছের চাষ আছে, অনেক কিছু আছে না, যেগুলো দিয়ে কৃষি ভিত্তিক, ইউটিউবে সার্চ করে কৃষি ভিত্তিক অনেক কিছু করা যায়। আমি কিন্তু কয়েকজনের ছাদ বাগান দেখে বিমোহিত হয়েছি। ছাদ বাগান থেকে যে আয় করছে, ছোট ছোট কোয়েল পাখি দিয়ে যা আয় করছে, মুরগির ডিম দিয়ে যে আয় করছে, এগুলো আসলে হচ্ছে কি সদিচ্ছা করতে হবে, বসে থাকলে চলবে না। এখন আমি জানি না মনোজ তুমি কোন অবস্থানে আছো, তো সেক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে এটা একটা আমি কথা বললাম, অর্থাৎ 6 মাসের জন্য আমি ভাঙবো না। হ্যাঁ, ডেফিনেটলি তোমার যে অবস্থানে তুমি আছো, তুমি একা নও মনোজ, আর সবাই আছে, হ্যাঁ, অধিকাংশ মানুষেরই একই অবস্থা। কজনের ফিক্সড ডিপোজিট, কজনের আর মানে তথাকথিত সচ্ছলতা যে আগামী 5 বছর কোভিডে কোনো প্রবলেম হবে না, এটা কজনের আছে? একটা যদি বড় বিজনেসম্যান, মিডিও ক্যাটাগরি বিজনেসম্যান বলো, তারও কিন্তু অনেক বড় দায়িত্ব। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও ফুরিয়ে যায়। তো সেখানে যে যত বড়, মানে বিশালদের বাদ দিয়ে আমরা যদি ধরি, হ্যাঁ, মিডিওকার আমরা সবাই যারা আছি, আমাদেরকে কিন্তু একটা
দায়িত্ব নিয়ে চলতে হচ্ছে, আমাদের ইনকাম কিন্তু কম, কিন্তু ওই দায়িত্বগুলো কিন্তু পালন করতে হচ্ছে, দায়িত্বগুলো থেকে কিন্তু রেহাই পাওয়া যাচ্ছে না। তো সেখানে যদি তৈরি টাকাও যাদের আছে তাদেরও কিন্তু টাকা আস্তে আস্তে ফুরুচ্ছে। সো এক্ষেত্রে তোমাকে ভাবতে হবে যে আজকে আমার চাকরি নেই, এরকম আরো আরো হাজার মানুষেরও একই অবস্থানে আছে। সো আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমার সন্তানদের কথা ভাবতে হবে, স্ত্রীর কথা ভাবতে হবে, বাবা মার কথা ভাবতে হবে, পরিবার পরিজনের কথা ভাবতে হবে, সর্বোপরি নিজের কথা ভাবতে হবে যে আমি একটা না একটা রাস্তা বের করবই। তারপরে তোমার হচ্ছে গিয়ে অনলাইনে অনেক ছোট ছোট কাজ শুরু হয়ে গেছে এখন। কিন্তু কোভিড একটা জিনিস শিখিয়েছে, আগে যদি অনলাইনে কাজ হতো 20%, এখন ওইটা বেড়ে 70% হয়ে গেছে, অর্থাৎ 50% কাজ কিন্তু বেড়ে গেছে। সো এই 50% কাজের মধ্যে বেছে নাও তোমারটা, কোনটাকে তুমি কাজ হিসাবে নেবে। তারপর অনেক এজেন্ট হিসেবে কাজ করতে পারো, অনলাইনের বিক্রিরও আবার এজেন্ট আছে, হ্যাঁ, অনলাইনের সাপ্লায়ার হিসাবে নিজেকে যুক্ত করতে পারো। মানে অনলাইন বেস ঘরে বসে যেটা করতে পারছো এই মুহূর্তে শুরু করলে, পরে দেখা গেল অবস্থা ঠিক হলে হয়তো বা নিজেই ওটাকে আরো ব্যাপৃত করলে, নিজেকে ওটাকে আর একটু বাড়াতে পারলে। দেয়ার আর সো মেনি থিংস ইউ ক্যান ডু ইফ ইউ হ্যাভ দ্য উইশেস। বসে থেকে হ্যাঁ হ্যাঁ আমার চাকরি চলে গেছে, চাকরি তো আর হেঁটে হেঁটে আবার আসবে না। হ্যাঁ, চাকরির কথা মাথায় রেখে পরিচিতদের মধ্যে নক করতে থাকো, কাগজ পাঠাতে থাকো, সিভি ড্রপ করো, সব ঠিক আছে। কিন্তু আপাতত অনলাইনে কিছু করা যায় কিনা, কারণ ওই যে বললাম আমরা কিন্তু সবাই অনলাইন নির্ভর হয়ে যাচ্ছি। হ্যাঁ, অনলাইনে শাকলতা পাতাও যদি দিতে পারো মানুষকে, সেটা বা খারাপ কি? কোভিড-19 আরো বেড়ে গেছে অনলাইনের ইয়েটা। হ্যাঁ, আমি আমি সেটাই বললাম যে আগে যদি ছিল 20%, এখন 70% হয়েছে, তার মানে 50% বেড়ে গেছে অনলাইন ইউজিংটা। হ্যাঁ, সো অনলাইনে সাপ্লাইয়ের কাজ নিয়ে নাও, দোকানের সঙ্গে এজেন্ট হিসেবে কাজ করো। তোমার এলাকার যে পাড়ার যে দোকানটা আছে, ওই মুদি দোকানেও অনেকে কিন্তু এখন আর যেতে চাচ্ছে না, বৃদ্ধ বৃদ্ধাদের জন্য একটা হুমকি স্বরূপ বাইরে যাওয়াটা এখন। হ্যাঁ, তাহলে প্রতিটা ঘরে তুমি ওনাদের সাপ্তাহিক চাল ডালটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, তোমার একটা কমিশন রাখো, দোকান থেকেও রাখতে পারো অথবা পৌঁছানোর জন্য একটা রাখতে পারো। অর্থাৎ কিছু ছোট্ট করে হলো শুরু করো। একবার যখন শুরু করবে, আমার সমস্ত দোয়া তোমার জন্য থাকবে, দেখবে আটকাবে না, চলা শুরু হয়ে গেছে। অনেকগুলো বলেছি, এটা তোমার থেকে তোমার যেটা। আর তুমি এখন কি তুমি ইন্ডিয়াতে নাকি বাংলাদেশে? কারণ আমাদের দেশের এক রকমের ব্যবসা ট্যাবসার ব্যাপারটা আমরা যতটা, ইন্ডিয়াতে কিন্তু একটু অন্য রকমের। সো সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো, তাহলে আমি বলবো তুমি তোমার মতো করে তোমাদের প্রেক্ষাপট অনুযায়ী সেটাকে ব্যবহার করো, দ্যাটস ইট। বাট আমি শিওর, কেন জানি মনে হচ্ছে মনোজ, আগামী 3 মাসের মধ্যে তুমি একটা সুন্দর রাস্তা পেয়ে যাবে। শুরু করে দাও, আর বসে থেকো না প্লিজ। ইয়েস, শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা অনেকেই বলেছেন। অ্যাডভোকেট সিমকি ইমাম খান বলেছেন, আমি অ্যাডভোকেট সিমকি ইমাম খান, কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি সিমকি। অবশ্যই অবশ্যই, আসলে আমি সবার জন্য দোয়া করি। আমি যখন নামাজে বসি, তো মাঝে মধ্যে নামাজে বসার আগে পরিচিত কেউ নাকি হয়তো ফোন করেছে, তো বললো যে কি করছো, মানে এখন কি করতেছে। আমার যে আমি জাস্ট অজু করলাম, নামাজ পড়বো, আমার জন্য একটু দোয়া করেন। আমি বলি কি, তখন আমি সবার জন্য দোয়া করি, আমি পুরো বিশ্বের মানুষের জন্য দোয়া করি, কারণ আমি মনে করি সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি। দোয়া খালি একজনের জন্য, দুজনের জন্য, 5 জনের জন্য করবো কেন? দোয়া করলে সবার জন্যই করা উচিত। আল্লাহ তাআলা সৃষ্টি প্রত্যেকটা মানুষের জন্যই আমি দোয়া করি, আমি বলি হে রাব্বুল আলামিন, তুমি সবাইকে সৃষ্টি করেছো, তুমি সবাইকে এই আযাব থেকে মুক্তি দাও, এখন আর না, বহুত হয়ে গেছে, আর পারতেছি না, পরীক্ষার কোশ্চেন বেশি শক্ত হয়ে গেছে, কমনের মধ্যে একটাও নেই, টাইনে টুনে আর কত লেখা যায়, ওরকম আর কি। সো দ্যাটস দ্য থিং। ইনশাআল্লাহ অল মাই ব্লেসিংস টু ইউ অল। আর কিছু জিজ্ঞেস করতে চাও? আচ্ছা, তোমার একটা পোস্ট নিয়ে একটা কথা ছিল। হ্যাঁ, বলো। আচ্ছা, তোমার একটা পোস্ট গিয়েছিল, কিছু মানুষ আছে গিরগিটির ন্যায়, সুবিধা বুঝে তারা রং পাল্টায়। তো এখানে একজন কমেন্ট করেছেন যে এটা আপনি যে মানুষকে নিয়ে একটা কথা বললেন, নেগেটিভ কথা বললেন, এটা তো গিবত হয়ে গেল। আপনি তো বলেন যে গিবত করা উচিত না, কিন্তু আপনি নিজেই গিবত করলেন। তো এখন এই যে ও মেয়েটার ভিতরে একটা দুবিধা সৃষ্টি হয়েছে যে তুমিও গিবত করছো, তো এটা নিয়ে যদি তুমি কিছু বল। আচ্ছা, এটা আসলে দূরে নিয়ে আমি বলে দিই। হ্যাঁ, যে মনে করেছে যে গিরগিটির ন্যায় মানুষকে বলেছে, এটা তো আমার গিবত হয়ে গেল। গিবত কি সেটা আগে জানতে হবে। গিবত কি?
গীবত হচ্ছে পার্টিকুলার কোনো মানুষ সম্পর্কে অন্যায়ভাবে কোনো দোষারোপ করা সেই মানুষটার অনুপস্থিতিতে, এবং সেই মানুষটাকে নিয়ে অন্যের সাথে তাই মানুষটার সমস্ত নেগেটিভিটি নিয়ে আলাপ আলোচনা করা, সেই মানুষটার সম্পর্কে মুখরোচক খবর চাউর করা, এবং সেটা সেই মানুষটাকে না জানিয়ে তাকে নিয়ে পরচর্চা করা, দ্যাট ইজ গীবত। আর আমি যে কথাগুলো বলি, গিরগিজের ন্যায় মানুষ, জোনাকি মানুষ, চামচিকা মানুষ, হোয়াটএভার এগুলো বলি, এগুলো কিন্তু একটা পার্টিকুলার গোষ্ঠী সম্পর্কে বলি, আমি কোনো মানুষের নাম দিয়ে বলি না। হ্যাঁ, একটা মানুষের পার্টিকুলার মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলি, যে বৈশিষ্ট্যগুলো নেতিবাচক এবং যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই ধরনের মানুষ সম্পর্কে আমি সতর্ক করে দেই। এবং সেটা কি, এই শোনো শোনো তা করে বলি না, পাবলিকলি বলি, জোরে বলি। সতর্কবাণী আর গীবত এক নয়। আমি সতর্ক থাকতে বলি, কিন্তু বলি না এই শোনো আমার ভাই কিন্তু এরকম, হ্যাঁ বুঝছো বুঝছো, এই কাউরে তুমি কইও না, এরকম করে কিন্তু বলি না। হ্যাঁ, আমি বলি কিছু সংখ্যক মানুষরা এরকম চারিত্রিকের অধিকারী হয়ে থাকে, যাদের নেতিবাচকতার দ্বারা তোমরা কষ্ট পেতে পারো, যাদের দ্বারা তোমরা প্রতারিত হতে পারো, যাদের দ্বারা তোমাদের জীবন তামা তামা হয়ে যেতে পারে। তো এদের থেকে তোমরা সাবধানে থাকবা, এবং এই সাবধানে থাকবা শব্দটার মানেই হচ্ছে সতর্ক করে দেওয়া। পাবলিকলি সতর্ক বার্তা করা আর গীবত করা যদি একই হয়, মারে আমি তো তাহলে তোমার কাছে আবার নতুন করে পড়তে বসতে হয়। তো দয়া করে একটু জিনিস আবারও বলছি, এই জিনিসটা খোলাসা করে নিও, হ্যাঁ, যে গীবত আর সতর্কবাণী এক নয়। ইয়েস। জান্নাতুল জানিম মো বলছেন, ম্যাম আসসালামু আলাইকুম, আপনি আমাদের যতগুলো সহজ পথ দেখিয়েছেন তার মধ্যে বেস্ট ছিল জিহ্বাকে লাগাম দেওয়া। ধৈর্য ধরে জিহ্বাকে লাগাম দিলেই জীবনের ৮০% সমস্যা শেষ হয়ে যায়। লাভ ইউ ম্যাম। ইয়েস মো, এক্সেলেন্ট, লাভ ইউ টু। হ্যাঁ, রাইট, জবানে লাগাম দাও। আমার এই ভিডিওটা দেখো, হ্যাঁ, এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। যে মানবে তার জীবনে অবশ্যই আমি বলবো যে ওই যে বলি না, তার লাইফটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যে দিবে না তার জাহান্নাম ছাড়া কিছু করার নাই। তো এখন কথা হচ্ছে, জাবানে লাগাম দিলে আসলেই শান্তি আসে। জাস্ট একটুর জন্য যদি জাবানে লাগাম দিয়ে আমরা চলতে পারি, আমাদের জীবনে শান্তি আর শান্তি। এটা নিয়ে ডিটেলসটা আর বলবো না, মৌ অলরেডি বলে ফেলছে, কারণ আমি জানি, আমি বিশ্বাস করি যে এটার সুফল মৌ পেয়েছে বলেই কিন্তু কথাগুলো বলেছে। তো আমিও তোমাদের সবাইকেই বলবো, যারা একটু চাও যে ঘরে শান্তি, জীবনের শান্তি, সব জায়গায় একটু শান্তি আনতে চাও, জাবানে লাগাম দাও। হ্যাঁ, জাবানে লাগাম দাও দিয়ে সার্চ করো, ইউটিউবে করতে পারো, ফেসবুকে করতে পারো, ভিডিওটা পাবা, একটু একটু দেখো, সবাইকে বলছি। ইয়েস নাইলা, সময়ের ব্যাপারটা কি কিছু দেখবা? আচ্ছা একটু আছে, আমি আর কোশ্চেন নিয়ে নিই। ফারহানা ইয়াসমিন বিপাশা বলছেন, আসসালামু আলাইকুম আপু, আমি বিপাশা যশোর থেকে। আপনার মনে আছে কিনা জানি না, আমি আপনার সাথে একরকম একটা লাইভে নক করেছিলাম 2018-তে। আমার ছেলে ইহান এখন কেজিতে পড়ে। আমি আলহামদুলিল্লাহ জবটা ছেড়ে দিয়ে এখন নিজের উদ্যোগে একটি রান্নাঘর চালাই। ইচ্ছে আছে বিপাশাকে একটি ব্র্যান্ড করা, ওনার নাম ওটা, আর তার সাথে একটি টিউটোরিয়াল হাউস করতে চাই, যেখানে অভাবী মেয়েরা স্বল্প মূল্যে, একেবারেই বিনামূল্যে পড়তে পারবে। অনেক পরিকল্পনা আছে আপু, আপনি দোয়া করবেন এবং আশা করি আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। অলওয়েজ বিপাশা, অলওয়েজ, ইনশাআল্লাহ। বিকজ দেখো, তুমি ইচ্ছা পোষণ করেছো। দ্যার ইজ আমি প্রবাদ বাক্যে বিশ্বাসী, আমি মানে মুখস্থ করতাম আর কি ছোটবেলা থেকে, আমার কেন যে অটোমেটিক যখন আসে, উচ্চ আশা শুভ ইচ্ছা মনেতে পুষিবে। সবসময় উঁচু আশাটা রাখবা। তুমি যদি আকাশের, হ্যাঁ, আকাশকে মেঘটাকে নিশানা করে একটা ঢিল ছোড়ো, তাহলে তাল গাছের আগা পর্যন্ত যাবেই সেই ঢিলটা। তাই জন্যই আমার কথা হচ্ছে যে সবসময় উঁচু দিকের টার্গেট রাখবা। তুমি যে আজকে কথাটা বললে, তুমি যে এই যে স্বপ্ন দেখেছো, হ্যাঁ, তুমি তোমার বাচ্চাকে কেজিতে দিয়েছো, তুমি অলরেডি রান্নাঘর চালু করছো, ভবিষ্যতে এটা একটা ব্র্যান্ড হবে, সাথে সাথে মানুষেরও পাশে দাঁড়াবা। আলহামদুলিল্লাহ, অল মাই ব্লেসিংস আর দেয়ার। আর সবসময় মনে রেখো যে আমরা যখন কোনো একটা নেক উদ্দেশ্য নিয়ে, হ্যাঁ, নেক উদ্দেশ্য নিয়ে আগাই, এটা আমার লাগে না, আল্লাহর ইচ্ছাতেই তুমি দেখবা
আগায় যাচ্ছ। আমাদের মানুষের দোয়া তো থাকবেই ডেফিনেটলি। আর তার সাথে সাথে এনি টাইম আমি বিপাশা তোমাকে আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে রাখবো, সো দ্যাট তোমার যদি কোথাও কোনো আটকে যাও কোনো দিন কখনো, যেহেতু আমাদের কিন্তু মানে আমাদের এই মুহূর্তে যেহেতু আমি অফিস করছি না কোভিডের জন্য, তো আমাদের কিন্তু আমাদের যে দুটো ফোন নাম্বার আছে, যে দুটো ফোন নাম্বার সাধারণত সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফোন করলে আমি কথা বলতাম, সে দুটো ফোন কিন্তু এখন বন্ধ। হ্যাঁ, হালছোনা ফোন বন্ধ। তবে আমি যেটা করছি, আমি লাইভেও দেখি যে কাদের খুব জরুরিভাবে এখনই আমার সাথে কথা বলা দরকার, আমি তাদেরকে ব্যক্তিগতভাবে তাদের ফেসবুক পেজে যাই, তাদের মেসেঞ্জারে হ্যালো বলি এবং আমার পার্সোনাল ফোন নাম্বারটা দিয়ে আমার সাথে কথা বলতে বলি। বাট সেটা আমি নিজে স্ক্রল করে যাকে প্রয়োজন মনে করি তাকে হ্যালো করি। তো এটা নিয়ে আপাতত এর বাইরে কিছু করার নেই। বলে দাও না, আমি সবই বলে দিই যে এতটা থেকে, ওটা আমি ওই ফোন নাম্বারের সাথেই বলে দিই যে এতটা থেকে এতটার মধ্যে ফোন করলে আমার সাথে তুমি কথা বলতে পারবে। তো ডেফিনেটলি আমি বিপাশা তোমাকে আমার ফোন নাম্বারটা দিয়ে রাখবো ইনশাআল্লাহ। আর অল মাই ব্লেসিংস। ইয়েস নাইলা। সুচন্দা রানী মজুমদার বলছেন, ম্যাম নমস্কার, আপনার কথা শুনলে মনের শক্তি দ্বিগুণ হয়ে যায়, ধন্যবাদ আপনাকে। সুচন্দা, দেখো তো তোমার নামের সুটা যদি বাদ দাও তাহলে কিন্তু আমার নামটা চলে আসে, তাহলে তুমি আমার চেয়েও বেটার। তোমার নামের আগে কিন্তু একটা সু আছে, সু মানে কিন্তু ভালো। হ্যাঁ, সো তুমি ভালো চন্দা। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই সুচন্দা, সমস্ত ভালোবাসা তোমার জন্য। ইয়েস। আচ্ছা, লাস্ট প্রশ্নটা কি নিয়ে নিব? হ্যাঁ, লাস্ট প্রশ্নটা নাও, কারণ শো 8:20 বোধ হয় এশার আজান দেয়। আচ্ছা, মেহজাবিন আক্তার বলছেন। মেহজাবিন, হ্যাঁ, এটাও তোমার সাথে মিশছে, এই জন্য নিলাম ওটা। আমাদের বাংলাদেশের মানুষরা হ্যাঁ, সোশ্যাল অটিজম জিনিসটাকে বুঝে না। They abuse socially autistic people. The disability is invisible, but it is in brain only. This is an invisible disability. These people gets abused the most. Can you discuss something on this topic in your program? I'm one of the social autistic person. Social autistic person বলতে কি মিন করেছে এক্স্যাক্টলি। আমার ঠিক এই মুহূর্তে না সোশ্যাল অটিজম বলতে তুমি কি মিন করেছো, যে স্টিগমাগুলা দিয়ে মানুষ যখন কুসংস্কার, যেসব কুসংস্কারে মানুষ ব্লক থাকে সেটা বোঝাচ্ছ? মানে এক্স্যাক্টলি আমি ঠিক সোশ্যাল অটিজম বলতে তুমি কি বোঝাচ্ছ এক্স্যাক্টলি আমি এই মুহূর্তে বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় আমি যেটা জানি না সেটা স্বীকার করা ভালো। আমি জিনিসটা নিয়ে একটু মেহজাবিন আগে একটু নিজে বুঝি এবং ডেফিনেটলি তোমার এই নেক্সট লাইফটা আমরা শুরুই করব তোমার এই প্রশ্নটা দিয়ে। হ্যাঁ, এটা আমরা নোট ডাউন করে রাখলাম। এটা ও যদি চাই কিছু ব্রিফিং আমাদেরকে দিয়ে রাখলেও সেটা। হ্যাঁ, এবং তুমি যদি মনে করো যে আমি তোমাকে নক করব, তুমি আমাকে ছোট্ট করে যদি বলতে পারো এটা আসলে কি বোঝাচ্ছ, তাহলে আমার জন্য আরেকটু ইজিয়ার হবে। এবং আমি ডেফিনেটলি এই তুমি যেহেতু ইংরেজিতে বলছো, আমি এটা বাংলা করে কথা বলবো এবং তখন আরো সহজ হবে মানুষের জন্য এটা বোঝা, কারণ আমি সবার জন্য কথা বলি। তো সেই ক্ষেত্রে মানুষের জন্য ইজিয়ার হবে জিনিসটা বোঝার, কারণ মাতৃভাষা বোঝার মতো সুখ আর কিছুতে নেই। হ্যাঁ, লেটস ইট ইট, এটা এক জিনিস। আর চল খেয়ে আসি। হ্যাঁ, এটার মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। তো ওরকম উইথ ইউ লাভ অ্যান্ড মাই ব্লেসিংস টু ইউ মেহজাবিন। I'll definitely give a call so that we can discuss about it later. Okay? Yes. শেষ প্রশ্ন নিয়ে নেই। স্বপ্নভঙ্গ বলছে, আসসালামু আলাইকুম, আমি একটি মেয়েকে ভালোবাসতাম, 5 বছর সম্পর্ক ছিল। আমরা বিয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু আমার পরিবারও সুখী হবে না এই অজুহাতে ওর বাবা মা রাজি না হয় সে অন্যত্র বিয়ে করে। আমাকে না জানিয়ে বিয়ে দেওয়া হয়। এরপর থেকে আমি আর স্থির হতে পারছি না, সারাক্ষণ স্বপ্নভঙ্গের কষ্টে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি। কোনো কাজে মনোযোগ দিতে পারি না, আমার সব অনুভূতি শূন্য। কিভাবে মুড অন করব? ওর কথা মাথা থেকে যাচ্ছে না, মানসিক যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছি, আমাকে পরামর্শ দিবেন প্লিজ। দেখো, তুমি ওর কথা শুনে ভেবে মানসিক যন্ত্রণা করছো, ওর তো বিয়েই হয়ে গেছে, তাই না? তুমি যদি সত্যিকার অর্থে ওকে ভালোবাসে থাকো, তাহলে কিন্তু এই মুহূর্তে সবার আগে ওর জন্য, ওর ভালো জীবনের জন্য তোমার আল্লাহ তাআলার কাছে, হ্যাঁ, বা সৃষ্টিকর্তার কাছে তোমার বলা উচিত যে সে যেন ভালো থাকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওর কথা তোমার ভাবা উচিত না। একটা বিবাহিতা নারীর কথা ভাবাটা কিন্তু অন্যায়। এখন কথা বলতে পারো যে 5 বছরে হলো না কেন, বিকজ এটা শর্ত সাপেক্ষ ভালোবাসা ছিল। শর্ত সাপেক্ষ ভালোবাসাকে আমি কখনোই ভালোবাসা মনে করি না। হ্যাঁ, কারণ কি হয়েছে, জিনিসটা হচ্ছে যে দুটো ম্যাচিউরড মানুষ
ভালোবাসা একটা কমিটমেন্ট নিয়ে গিয়েছিল, কিন্তু কোনো না কোনো কারণে, কোনো না কোনো অজুহাতের জন্য এইটা বিয়েটা টিকেনি, ভালোবাসাটা বিয়েতে রূপান্তরিত হয়নি। তার মানে কি? তার মানে এটা শর্ত সাপেক্ষে ছিল। তুমি ততটা আপ টু দ্য মার্ক ছিলে না। আপ টু দ্য মার্কের কাছে বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, বাপ মা বিয়ে দিয়ে দিয়েছে, ও বিয়ে করে ফেললো, আমি জানি না কেন। আচ্ছা হোয়াটএভার। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু মেয়েটা তোমার পাশে কিন্তু দাঁড়ায়নি শক্তভাবে, হ্যাঁ, ওর বাবা মাকে আর কষ্ট দিতে চায়নি, ও বাবা মার কথা মেনে যেহেতু বিয়ে করে ফেলেছে, মেয়েটাকে ভালো থাকতে দাও, সেটা নিয়ে দোয়া করো। আর সেকেন্ড কথা হচ্ছে যে যেহেতু তুমি অলরেডি একটা মানে একটা মানসিক একটা বড় বিপর্যয় থেকে বেরিয়ে আসতে জন্য সময় এক অদৃশ্য জাদুকর, এবং এইটা মানে গিভ টাইম সাম টাইম। ও 5 বছরের সম্পর্ক ছিল, কিন্তু বিয়ে হয়েছে কতদিন হয়েছে? যদি এটা 3 মাস বা 4 মাসের ঘটনা হয়ে থাকে, এটা সময় লাগবে, বছর খানেক লাগবে এটা থেকে বেরিয়ে আসতে। এটা তো তাড়াতাড়ি হবে না। তো একটা 5 বছরের সম্পর্ক 5 দিনে আমরা ভুলে যাব, এটা কি হয়? হয় না। কিন্তু তোমাকে এখন যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে, তোমাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে। সেটা যদি তোমার লেখাপড়া থাকে লেখাপড়া, চাকরি থাকলে চাকরির দিকে, প্লাস পরিবার পরিজনের সাথে সময় কাটাতে হবে, বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে হবে। সেটা তুমি ইয়েতেও করতে পারো। আমরা তো এখন মেসেঞ্জারেও 4-5 জন বন্ধু মিলে, কাজিন মিলে কথা বলছি। তারপরে জোর করে পরিবারের সমস্ত কাজের মধ্যে কিছু না কিছু নিজেকে ব্যস্ত রাখার জন্য, তোমার ধরো বাজারটা করলা, অথবা ধরো ঘরের ব্যাপারে একটু হেল্প করলা, অথবা ইলেকট্রিক্যাল বাল্ব টাল্বগুলো, ঘর টরগুলো ক্লিনের ব্যাপারে মাকে হেল্প করলা, অথবা বোনকে হেল্প করলা। মানে তোমার পরিবারের সাথে আরো বেশি তোমাকে যুক্ত হতে হবে। আর বারবার এটা ভাবলে পরে তোমার কিন্তু তোমার উন্নতি হবে না। ও কিন্তু বিয়ে হয়ে গেছে, ও কিন্তু আলাদা সংসারে চলে গেছে। এটা ভেবে ভেবে তুমি কাকে ঠকাচ্ছ? তোমার নিজেকে ঠকাচ্ছ। হ্যাঁ, এই ঠকার থেকে বাবা বেরিয়ে আসতে হবে। আর একটা জিনিস কি, আমি তোমাকে কিন্তু হ্যালো করব, আমি, হ্যাঁ, ব্যক্তিগতভাবে তোমার ইনবক্সে আমি হ্যালো করব, কিন্তু একটা কিন্তু আছে। আমার সাথে কথা বলার পর স্বপ্নভঙ্গ নামটা বদলাতে হবে। হ্যাঁ, স্বপ্নভঙ্গ নামটা বদলাতে হবে। হ্যাঁ, আশা হতে পারে, জীবন একটা এগিয়ে যাওয়া হতে পারে, নতুন স্বপ্ন। ও মাই গড, নায়লা, ইউ আর জিনিয়াস। হ্যাঁ, দেখেছো তুমি? হ্যাঁ, তোমার নায়লা কি সুন্দর বললো। হ্যাঁ, স্বপ্নভঙ্গের জায়গায় নতুন স্বপ্ন, আশার স্বপ্ন। হ্যাঁ, এই ধরনের একটা ইতিবাচক নাম তুমি দিবে। আদারওয়াইজ আমি কিন্তু কথা বলবো না। আমি হ্যালো করবো ঠিকই, কিন্তু তারপর প্রমিস করতে হবে আমাকে আমার সাথে কথা বলার সময় যে হ্যাঁ আমি চেঞ্জ করবো, অ্যান্ড আমি জীবন পাল্টাবো। ডেফিনেটলি আই এম গনা নক ইউ, অ্যান্ড ইনশাল্লাহ আমি বিশ্বাস করি কালকে তোমার সাথে আমার কথা হবে। আর কেন জানি আমার মনে হচ্ছে তারপরে নতুন স্বপ্নেই শুরু হবে জীবনটা। আজকে আর সময় নেই, আজকের মতো আমরা বিদায় নিব। ডেফিনেটলি আবার আসছি নেক্সট শনিবার। অনেকে তোমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তোমার শুভকামনা করেছেন। হ্যাঁ, ডেফিনেটলি সবাইকে আমি বলছি, তোমরা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছো, ভালো আমার শুভকামনা করেছো। আবার শেষ মুহূর্তে আমার একটা অনুরোধ, বেচারি সীতাকে তুমি কথায় কষ্ট নিও না, কারণ এমনও হতে পারে ও হয়তো ঢাকায় থাকে না। না, আমি কষ্ট নিইনি, আমি বিভিন্ন জেলায় বিভিন্ন সময় বেচারি হয়তো ওইটা মাথা থেকে ছুটে। হ্যাঁ, না সেটা আমি কষ্ট নিইনি। জানলে থাকলে কিন্তু ওর, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু কষ্ট নিইনি। আমি বলেছি এরকম ভাবে বললে অন্য মানুষ কষ্ট পেতে পারে। আমি তো তখন একটু থমকেছি, কিন্তু আমি কষ্ট নিইনি। আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই বুঝিয়েছি। কিন্তু হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে এরকম বলা উচিত না, এটাই আমি বুঝাতে চেয়েছি। বাট সবাইকে আমি বলছি, আমি সবার জন্য আমার ভালোবাসা, সবার জন্য দোয়া, এবং এই প্যান্ডেমিক টাইমে, এই যে মহামারীর টাইমে সবাই যেন আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে ভালো রাখেন। এটুকুই আসলে আমাদের রব্বুল আলমিনের কাছে চাওয়া। বেশি কিছু চাই না। আল্লাহ তাআলা যেন এই মহামারীর হাত থেকে আর পারছি না, আল্লাহ এবার আমাদেরকে রক্ষা করো, এটাই আমাদের সবার প্রার্থনা হওয়া উচিত। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান, অর্থাৎ এই কোভিডের মতো, আমরা কার উপর ছেড়ে দিচ্ছি? সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। আর বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু।